তো আজকে হচ্ছে 10 আগস্ট 2024, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দশম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির দশম ক্লাস। আজকে আমরা আলোচনা করব নারাজি পিটিশন বা প্রোটেস্ট পিটিশন। তো নারাজি পিটিশন আসলে অর্থ কি, এটা যদি এইভাবে ব্যাখ্যা করি যে যখন জিআর মামলা অথবা সিআর মামলা, যে মামলাই হোক না কেন, যখন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, ওই তদন্ত প্রতিবেদনে যিনি মামলা দায়ের করেছেন, সংবাদদাতা বা রাষ্ট্রপক্ষ বা নালিশকারী, যদি ওই তদন্ত প্রতিবেদনে সে সংক্ষুব্ধ হয়, সে যদি মনে করে যে যাদের বিরুদ্ধে নাম মামলা করেছিল তদন্ত প্রতিবেদনে সেই প্রকৃত চিত্র ফুটে ওঠে নাই বা তুলে ধরে নাই, যে যে আসামিরে চার্জশিটে নাম আসার কথা তাদের নাম আসে নাই, বা যাদের বিরুদ্ধে রিপোর্ট আসার কথা তাদের বিরুদ্ধে রিপোর্ট আসে নাই, তাহলে সেই ক্ষেত্রে তিনি আদালতে যে আবেদন বা দরখাস্ত দিয়ে থাকেন তাকে বলে আপনার নারাজি পিটিশন বা নারাজি দরখাস্ত বা প্রোটেস্ট পিটিশন। নারাজি হলো একটা আরবি শব্দ, এর অর্থ হলো দেখেন, আমি মানি না। একটু পরে দেখেন, নারাজি অর্থ হলো আমি মানি না। দাখিলকৃত তদন্ত বা অনুসন্ধান, আন্ডারলাইন করবেন, তদন্ত বা অনুসন্ধানের বিরুদ্ধে গোল দিবেন সংক্ষুব্ধ এজাহারকারী বা সংবাদদাতা বা নালিশকারী উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে যে দরখাস্ত বা পিটিশন দাখিল করে তাকেই নারাজি পিটিশন বলে। আমাদের ফৌজদারি কার্যবিধির কোন ধারায় কিন্তু আপনি নারাজি শব্দটা পাবেন না। বুঝতে পারছেন? কে জানি আগের দিন একটা কি জানি জিজ্ঞেস করছিলেন যে, ও, স্বপন সাহেব যেন কি জিজ্ঞেস করছিলেন যে স্যার, ওই যে বাদী মারা গেলে যে মামলা যে চলমান থাকবে এটা কোথায় আছে? স্যার ওই যে বিচারক মহোদয় কি করে দিছিল, খারিজ করে দিছিল। তো বিষয়টা হচ্ছে যে কোনো কিছু যদি নিষেধ না থাকে, ধরে কি নিতে রে, হবে কই ওটা যাস? আছে। কোনো কিছুর বিধান আপনি যদি উনারে যদি বলি যে নালিশি মামলায় নালিশকারী মারা গেলে মামলাটা অ্যাবেট হবে, এটা কি ফৌজদারি কার্যবিধির কোথাও আছে? কোথাও কিন্তু নাই। আপিলের পাবানি আমরা যে আপিলকারী মারা গেলে কখন অ্যাবেট হইতে পারে সেটা। ভালো আছিস ভাই, ভালো আছিস। ওইভাবে আপনি যদি, সবগুলাই যে এক জায়গায়। ঠিক একই ভাবে আপনি যদি দেখেন যে নারাজি পিটিশন যে দায়ের করে, নারাজি পিটিশনের ধারণা কিন্তু আপনি ফৌজদারি কার্যবিধির কোথাও নাই ভাই। আপনি বিআর অ্যাক্ট খুঁজেন, কোন জায়গায় নারাজি পিটিশন দায়ের করতে হবে, তাহলে এটা দায়ের করে কেন? উকিল সাহেবের বলা উচিত ছিল যে সবকিছু যে আমার আইনে থাকতে হবে এমন তো কোনো কথা নাই, এটা তো কাস্টমস হয়ে আসছে, প্রথা। এবং কিছু কিছু ক্ষেত্রে প্রথা আইনের চেয়েও শক্তিশালী। যারা হিন্দু ল পড়ছেন, ওই একটা মামলার রেফারেন্স আছে, তো ওই জায়গায় বলা আছে কিছু কিছু ক্ষেত্রে প্রথা আইনের চেয়েও শক্তিশালী, কারণ আইন হয় কোনগুলা, যেগুলা প্রথা থাকে এইগুলাই আস্তে আস্তে আইন হয়। যাই হোক, তো যদি আপনারে বলে যে নারাজি দরখাস্ত দায়ের করে কত ধারায়, উত্তর হবে 200 ধারায়। কিন্তু 200 ধারায় কিন্তু নারাজি দরখাস্ত কেন বললাম, কারণ একটু পরে পড়তেছি যে নালিশি দরখাস্ত যেভাবে দায়ের করা হয় নারাজিও কি সেভাবে দায়ের করা হয়। মানে নাম তার নারাজি দরখাস্ত, বাট তার স্বভাব চরিত্র হলো নালিশি দরখাস্তের মতো। দেখেন, যে নারাজি দরখাস্ত দাখিল করতে পারে জিআর বা এফআইআর মামলার ক্ষেত্রে, তদন্ত কর্মকর্তা ফাইনাল রিপোর্ট দাখিল করলে এজাহারকারী বা সংবাদদাতা উক্ত চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করতে পারে। এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, নালিশি দরখাস্ত হিসেবে গ্রহণ করে 200 থেকে 203 ধারার বিধান অনুসরণ করতে পারে। তাহলে নারাজি পিটিশনকে কি হিসেবে বিবেচনা করবে? মানে নালিশি দরখাস্ত হিসেবে বিবেচনা করবে। অর্থাৎ 200 ধারায় নালিশকারীর শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে অপরাধ আমলে নিতে পারে এবং অনুসন্ধান বা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, বা 203 ধারায় নালিশটি খারিজ করতে পারে। মানে নারাজি আপনি দাখিল করতেছেন 200 ধারায়, বাট নারাজি দাখিলের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট মহোদয় কি কি করতে পারে, ওই 203 পর্যন্ত যা যা আছে সব পারে। উনি ইচ্ছা করলে 201-এ না ফেরত দিতে পারে, উনি ইচ্ছা করলে 202-তে অধিকতর তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে, উনি ইচ্ছা করলে 203 ধারায় কি করতে পারে, খারিজ করতে পারে। ইভেন 203 না, উনি ইচ্ছা করলে 190 ধারায় সরাসরি কি অপরাধ আমলে নিতে পারে। আর আমলে নেওয়া মানে কি দেওয়া, সমন অথবা ওয়ারেন্ট দেওয়া কত ধারায়? 204 ধারায়। আচ্ছা, তাহলে
এখন আমরা এই পাশে একটু দেখি, যদি নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করে, মানে আমার তদন্ত প্রতিবেদন আমার পক্ষে আসে নাই, আমি নারাজি দিলাম, আমার নারাজিও কি করে দিছে, প্রত্যাখ্যান করে দিছে, তাহলে আমার প্রতিকার কি দেখেন। ম্যাজিস্ট্রেট নারাজি প্রত্যাখ্যান করলে সংক্ষুব্ধ ব্যক্তি একই গ্রান্টসের উপর ভিত্তি করে, আন্ডারলাইন করবেন, ফ্রেশ কমপ্লেইন্ট দায়ের করতে পারে। ফ্রেশ কমপ্লেইন্টস এর মানে হলো নতুন মামলা। একই বিষয়ের উপর ভিত্তি করে কি মামলা, নতুন মামলা, মানে ওই মামলা আমার যদি আমার খারিজ করে, নারাজি খারিজ করছে, আমি আর একটা নতুন মামলা দায়ের করতে পারবো। বা অনুসন্ধানের জন্য 436 ধারায় আবেদন দায়ের করতে পারে বা রিভিশন করতে পারে। অ্যাকচুয়ালি 436 ধারা এই কথাটা সঠিক না, আমি বলবো যে রিভিশন করতে পারে। প্রতিকার হলো দুইটা, এক হলো নতুন মামলা করতে পারে, আর হচ্ছে কি রিভিশন করতে পারে। এখন তাহলে প্রশ্ন এসে যায় যে তাহলে 436 ধারার কথা বললো কেন? রিভিশন আদালত হলো 436-এ আছে অধিকতর অনুসন্ধান, উনি সেটা পালন করবে, আদেশ দিবে অধিকতর অনুসন্ধানের। বাট অ্যাকচুয়ালি প্রতিকার হচ্ছে হয় রিভিশন, না হলে নতুন মামলা দায়। আর যদি আমি নারাজি দরখাস্ত প্রত্যাখ্যানের বিরুদ্ধে রিভিশন করি, তাহলে আদালত, রিভিশন আদালত কি আদেশ দিতে পারে, 436 ধারায় অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। আচ্ছা, তো আমরা একটু জয়েন্ট সাইডে চলে আসেন, জেনে রাখা ভালো। এজাহারকারী বা সংবাদদাতা বা নালিশকারী নারাজি দরখাস্ত দাখিল করতে পারে। এটা জিআর সিআর উভয় মামলাই পারে, জিআর মামলায় পারে, আবার কি সিআর মামলা পারে। একজন গোল দিবেন অভিযুক্ত ব্যক্তি নারাজি দরখাস্ত দাখিল করতে পারে, মানে অভিযুক্ত ব্যক্তিকে, যিনি আসামি অর্থাৎ যার বিরুদ্ধে মামলাটা দায়ের করা হয়েছে, যদি তার বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন আসে, তাহলে সে বলতে পারবে না যে আমি এই পুলিশ প্রতিবেদন মানি না, আমি এই পুলিশ প্রতিবেদন কি মানি না। তার মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভাই, নালিশি মামলার ক্ষেত্রে কে নারাজি দিতে দিতে পারে, অভিযোগকারী বা নালিশকারী? আচ্ছা, জিআর মামলার ক্ষেত্রে, জিআর মামলার ক্ষেত্রে কে নারাজি দিতে পারে, এজাহারকারী বা সংবাদদাতা। আপনারা এটা কি জানেন যে কোর্ট কাছারিতে নর্মালি ওই যে আমরা ফৌজদারি তো বাদী বিবাদী বলতেছি, বিচারকও বলতেছে, উকিল সাহেবরাও বলতেছে, বাট এটা আপনি কোর্টে যেয়ে বললেন, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই কিছু কিছু জিনিস আছে আপনার স্পেসিফিক্যালি জানতে হবে। ফৌজদারি মামলার ক্ষেত্রে জিয়ার মামলায় যিনি দায়ের করেন, তারে প্রথমত হলো এজাহারকারী, পরে হয়ে যায় ইনফরমেন্ট সংবাদদাতা। যে এজাহার করে তারা বলে ইনফরমেন্ট বা কি সংবাদদাতা। আর জিয়ার মামলায় নাম যেটা স্টেট ভার্সেস অমুক, স্টেট ভার্সেস রুবেল এন্ড আদার্স, এটা হলো জিয়ার মামলা, এক পক্ষ থাকে রাষ্ট্র। আর সিআর মামলার ক্ষেত্রে বলে যে কমপ্লেইন্যান্ট, সিআর মামলার ক্ষেত্রে যিনি নালিশকারী বা অভিযোগকারী, তারে কি বলে, ইনফরমেন্ট বলবে না, তারে বলে কমপ্লেইন্যান্ট। আর আসামিরা তো অ্যাকিউজড, ওটার ক্ষেত্রেও অ্যাকিউজড, এটার ক্ষেত্রেও অ্যাকিউজড। তো সিআর মামলার ক্ষেত্রে, সিআর মামলা আমরা চেহারা দেখেই বুঝতে পারি যে এটা সিআর। যদি স্টেট থাকে তাহলে সেটা জিআর মামলা, আর যদি স্টেট না থাকে, দুইটাই নাম থাকে, যে আরিফ ভার্সেস দেলোয়ার, রুবেল ভার্সেস তানবির, তাহলে এটা কি মামলা, সিআর মামলা। আচ্ছা, 439 ক, 39 কয়। আচ্ছা দেখেন, একজন একজন অভিযুক্ত অধিকতর তদন্তের আবেদন করতে পারেন, আন্ডারলাইন করেন, একজন অভিযুক্ত অধিকতর তদন্তের আবেদন করতে পারে না, এই কথার অর্থ কি? অভিযুক্ত মানে হচ্ছে আসামি, সে কখনো অধিকতর তদন্তের আবেদন, অধিকতর তদন্তের আবেদন মানেই ওই অধিকতর তদন্তের অপর পাশে লুকায়িত আছে নারাজি দরখাস্ত। অধিকতর তদন্তের আবেদন মানেই ওটার আর এক নাম কি, নারাজি দরখাস্ত। নারাজি পিটিশন 200 ধারার অধীন একটি নতুন অভিযোগ, এমন নারাজি পিটিশন গ্রহণ করার পর আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে পারে। এখন একটা জিনিস দেখেন, নারাজি দরখাস্ত যদি আমলে নেয় ম্যাজিস্ট্রেট, আমলে নিবে 190 ক, 190 ক, তাতে মামলাটা সিআর হোক আর জিআর হোক, আপনি সিআর মামলায় নারাজি দরখাস্ত দেন আর জিআর মামলায় নারাজি দরখাস্ত দেন, নারাজি দরখাস্ত আমলে নিলেই সেটা 190 কত, ক। ধরেন জিআর মামলা যদি আমলে নিত পুলিশ রিপোর্টের উপর ভিত্তিতে, আমলে নিত কিন্তু 190 খ। কিন্তু জিআর মামলায় যদি আপনি নারাজি দরখাস্ত দেন, যেহেতু নারাজি দরখাস্তের ক্ষেত্রে 200 থেকে 203 ধারার বিধান অনুসরণ করবে, তার মানে জিআর মামলা হলেও নারাজি দরখাস্ত একটা কি টাইপের, নালিশ টাইপের। তো জিআর মামলায়ও যদি নারাজি দরখাস্ত আমলে নেওয়া হয়, আমলে নিলে 190 ক। আমার সহজ কথা, নারাজি দরখাস্ত আমলে নিলেই
190 একের 10। তো যদি প্রশ্ন আসে টেকনিক্যালি যে আহ জিয়ার মামলার ক্ষেত্রে নারাজি দরখাস্ত দায়ের করলে আমলে নেওয়া হয় কত দ্বারাই, কিন্তু আমরা কিন্তু নর্মালি জানি জিয়ার মামলা যদি সরাসরি আমলে নিত তাহলে 190 একের খ, 190 একের খ। কিন্তু জিয়ার মামলা যদি নারাজি দরখাস্তের উপর ভিত্তি করে আমলে নেয় তাহলে কত? 190 একের খ। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, 173 ধারা ছাড়াও ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 202(2) খ ধারায় চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি 202 ধারা অনুসারে নালিশি মামলায় ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে হাজির হওয়ার জন্য পরোয়ানা স্থগিত করে আন্ডারলাইন করেন তদন্তের নির্দেশ বা অনুসন্ধান করার আদেশ দিতে পারে। তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট 202(2) খ ধারা অনুযায়ী অভিযুক্তকে অব্যাহতি দিতে। আর এটা আমরা জানি, গতদিনই পড়ছিলাম যে আপনার পুলিশ রিপোর্টের ভিত্তিতে অব্যাহতি দেখ বা মানে তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে অব্যাহতি দেখ, অব্যাহতি দিলেই হবে 202 কত? 2 খ। 202 2 খ। তাহলে যদি আপনাকে বলে যে নারাজি দর শব্দটা ফৌজদারি কার্যবিধির কত ধারায় উল্লেখ করা হয়েছে, কোন ধারায় কিন্তু নাই। কিন্তু যদি বলে নারাজি দরখাস্ত দাখিল করা হয় কত ধারায়? 200 ধারায়। নারাজি দরখাস্ত কে দায়ের করতে পারে? নালিশকারী বা সংবাদদাতা বা রাষ্ট্রপক্ষ, আসামি কখনো পারে না। নারাজি দরখাস্ত কিসের বিরুদ্ধে দেওয়া হয়? তদন্ত প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট, ঠিক আছে, বা অনুসন্ধানের বিরুদ্ধে। কোন ধরনের মামলায় দেওয়া যায়? শেয়ার জিয়ার সকল মামলা। এই তো, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। দেখেন, কোন মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত চূড়ান্ত প্রতিবেদনে অসন্তুষ্ট হলে ম্যাজিস্ট্রেট কোন আদেশটি সঠিক? মানে চূড়ান্ত প্রতিবেদনে সে অসন্তুষ্ট হয়েছে ম্যাজিস্ট্রেট, তাহলে উনি চার্জশিট দাখিলের নির্দেশ, নতুন ভাবে তদন্ত, পুনঃ তদন্ত, অধিকতর তদন্ত, কি দেবে বলেন? এ জায়গা নতুন ভাবে তদন্তও হবে না, পুনঃ তদন্তও হবে না। এ জায়গা কি হবে? অধিকতর তদন্ত। এবং সে তো বলতে পারে না যে আপনি চার্জশিট দেন, চার্জশিট দেবে এই কথা বলতে পারে? তাহলে তো মনে হয় সে বায়াস্ট, বলবো যে আপনি আবার তদন্ত করেন। এটারে বলে কি? অধিকতর তদন্ত। 2 নম্বর প্রশ্নটা দেখেন, কখন অধিকতর তদন্ত করা যায়? কেবল সাক্ষ্য কি হলে? অপর্যাপ্ত হলে। যদি সাক্ষ্য কি হয়? অপর্যাপ্ত। 3 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 নিম্নোক্ত কোন শব্দটির প্রয়োগ নেই? ইনকোয়ারি আছে, ইনভেস্টিগেশন আছে, ফার্দার ইনভেস্টিগেশন আছে, কোনটা নাই? রি ইনভেস্টিগেশন মানে কি? পুনঃ তদন্ত। আচ্ছা, 5 নাম্বার দেখেন, পুলিশি তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে দাখিলকৃত রিপোর্টের প্রচলিত নাম কি? ফাইনাল রিপোর্ট। মানে তদন্ত করে সে সত্যতা পায় নাই, তখন এটা কি বলে? ফাইনাল রিপোর্ট। দেখেন, যখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে, ম্যাজিস্ট্রেট যদি ফাইনাল রিপোর্ট গ্রহণ করে, মানে ফাইনাল রিপোর্টে যা আছে সে মেনে নিছে, তখন আসামি কি পাবে? কত দ্বারাই? ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অব্যাহতি দিলে কত দ্বারা? 202 2 খ। 202 2 খ। বুঝতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা সেলফ প্র্যাকটিস দেখি। দেখেন, ফৌজদারি কার্যবিধির কত ধারায় পুলিশ রিপোর্ট সম্পর্কে বিধান করা হয়েছে? পুলিশ রিপোর্ট কত ধারায়? কত ধারায় বলেন? 73। তারপরে দেখেন, আহ 3 নাম্বার প্রশ্নটা দেখেন। 3 নাম্বার, ফৌজদারি কার্যবিধির অধীন প্রত্যেকটি তদন্ত শেষ করতে হবে, কি বলেন তো? অনাবশ্যক বিলম্ব ছাড়া। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটা পড়েন আরিফ সাহেব। স্যার, ম্যাজিস্ট্রেটের নিকট তদন্ত রিপোর্ট প্রেরণ করবে কে? আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যার 183। ম্যাজিস্ট্রেটের নিকট তদন্ত প্রেরণ করবে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আচ্ছা, ধন্যবাদ। তো এই জায়গা মোটামুটি যে প্রশ্ন আছে পারবেন। আহ 10 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু দেখি, যে ম্যাজিস্ট্রেট কত ধারার অধীন
পুলিশের চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে আসামিকে অব্যাহতি দিতে পারে? কত দ্বারা? 202 কত দ্বারা? 2 খ, 202 2 খ। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন, আহ যদি 14 নম্বর প্রশ্নটা দেখেন নতুন বইতে, যে ফৌজদারি কার্যবিধির 173 3 খ ধারায় নিম্নলিখিত কোন বিষয়টি আলোচনা করা হয়েছে? নতুন তদন্ত, তদন্ত সমাপ্ত, পূর্ণ তদন্ত, অধিকতর তদন্ত, কোনটা? অধিকতর তদন্ত। 18 নম্বর প্রশ্নটা সবার শেষের প্রশ্নটা পড়েন আরিফ সাহেব। হ্যাঁ, ওটাই 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 পড়েন। স্যার, প্রোটেস্ট বা নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান হলে বলিয়াদি পক্ষের প্রতিকার হলো নতুন করে নালিশি দরখাস্ত দায়ের করতে পারবে। আর অনুসন্ধানের জন্য 439 ক ধারায় আবেদন আচ্ছা, এই জায়গায় দেখেন, অ্যাকচুয়ালি এই জায়গায় হবে হলো আপনার নতুন মামলা দায়ের করতে পারে, আর একটা প্রতীক হলো রিভিশন। ওই 436 এর নিচে লেখা রিভিশন, রিভিশনটা দায়ের করে 439 কতে। আচ্ছা, এখন বলেন। না, যদি ফাইন না ফাইনাল রিপোর্ট, তো যদি এখন কোন রিপোর্ট আমলে নেয় নাই? পুলিশ রিপোর্ট আমলে, এখন পুলিশ রিপোর্ট যদি আমলে না নেয় তাহলে তো সে ওই ডিপেন্ড করে যে সে কি কোনটা আমলে নেয় নাই। পুলিশ রিপোর্ট তো চার্জশিটও হইতে পারে, আবার ফাইনাল রিপোর্ট হতে পারে। আচ্ছা, চার্জশিট নেয় নাই তার মানে হচ্ছে যে সে আবার অধিকতর তদন্তের নির্দেশ দিবে। দিতে পারে, দিতে পারে। আবেদন করা লাগবে এমন কোনো কথা? হ্যাঁ, অ্যাকসেপ্ট না করলে তো একটা কিছু করাই লাগবে। জি। না, অব্যাহতি হলো যদি উনি অ্যাকসেপ্ট করে, যদি ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট করে তাহলে হলো উনি অব্যাহতি দিবে। না, অব্যাহতি 202 খ। হ্যাঁ, 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 202 খ। অব্যাহতি দিলেই 202 খ। অব্যাহতি দিলেই 202 খ। আচ্ছা, স্যার। তাহলে হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন আছে কিনা? বলেন জি বলেন, স্যার, এখানে অনলাইনে স্যার, কারা আছেন? স্যার 2 নম্বর, স্যার বি তে যেটা বলছে যে নতুন করে নালিশি দরখাস্ত দায়ের করতে পারবে, এটা সেটা বুঝতে পারিনি। আচ্ছা, এটা হলো নতুন মামলা। মানে যদি আপনার নারাজি দরখাস্ত আপনার নামঞ্জুর করে দিছে, তাহলে আপনার প্রতিকার ওই যে ওই বিষয় নিয়ে নতুন মামলা দায়ের করা অথবা রিভিশন করা। ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো নারাজি দরখাস্ত কে বুঝেন নাই, কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, যারা অনলাইন অফলাইন যারা আছেন সামনে। নালিশি দরখাস্ত নিয়ে, মানে সরি, নারাজি দরখাস্ত নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের লিখিত পরীক্ষায় একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নারাজি দরখাস্ত থেকে আসে, যে নারাজি দরখাস্ত কি, নারাজি দরখাস্ত কখন দায়ের করা যায়, নারাজি দরখাস্ত কে দায়ের করে, নারাজি দরখাস্ত দায়ের করলে ম্যাজিস্ট্রেট কি কি সিদ্ধান্ত প্রদান করতে পারে। তানভীর আলম খান, নারাজি দরখাস্ত বুঝছেন? বলেন, নারাজি দরখাস্ত কখন দেয় বলেন তো? পার্টি সংযুক্ত হবে, অভিযোগকারী বা তথ্যদাতা তারা নারাজ হতে পারবে। যখন কি করবে? এটার স- বিরুদ্ধে সংযুক্ত হবে। তদন্ত প্রতিবেদনে বাদী পক্ষ সে অসন্তুষ্ট, তার মনের মতো হয়নি, তখন তার প্রতিকার হচ্ছে, মামলা তো একবার করে ফেলছে, আর একটা মামলা করার দরকার নাই, তখন ওই মামলাই সে দিবে হচ্ছে কি, নারাজি দরখাস্ত। ধন্যবাদ। তো দেখেন, আমরা চলে আসি ধারা 174 থেকে 176, আত্মহত্যা, অস্বাভাবিক মৃত্যু বা পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে তদন্ত বা অনুসন্ধান। কি কি দেখেন? আত্মহত্যা, অস্বাভাবিক মৃত্যু, পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়। অর্থাৎ সাধারণত যখন কোনো ব্যক্তি মারা যায়, যদি কেউ আত্মহত্যা করে, যদি কাউকে হত্যা করা হয়, অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে পুলিশ সেই ক্ষেত্রে তদন্ত করে 174 ধারায়। দেখেন, আমরা একটু পড়ি, এখানে পড়ি যে ফৌজদারি কার্যবিধির
আন্ডারলাইন করবেন। 174, 175, 176 ধারা আত্মহত্যার বিষয়ে অনুসন্ধান বা হঠাৎ সন্দেহজনক সহিংস অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অনুসন্ধান সম্পর্কে আলোচনা করছে। এমন মৃত্যুর ক্ষেত্রে 174 ধারায় পুলিশ কর্তৃক অনুসন্ধান বা তদন্ত এবং 176 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। 175 ধারায় তদন্ত পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মামলার সাথে পরিচিত ব্যক্তিকে হাজিরার জন্য সমন ইস্যু করতে পারে। তো আমরা বিস্তারিত পড়েই আগে, তারপরে ব্যাখ্যাতেই দেখেন। আচ্ছা দেখেন, যে সকল কারণে অনুসন্ধান বা তদন্ত করতে পারে 174, আন্ডারলাইন করেন এই জায়গায়। 174 দ্বারাই টাইটেল বলছে যে পুলিশ যে ক্ষেত্রে অনুসন্ধান করতে পারে, বাট অ্যাকচুয়ালি 174 দ্বারাই যদিও টাইটেলে বলছে যে পুলিশ যে ক্ষেত্রে অনুসন্ধান করতে পারে, আত্মহত্যা করলে বা অস্বাভাবিক মৃত্যু হলে পুলিশ তদন্ত করতে পারে, পুলিশ কি অ্যাকচুয়ালি অনুসন্ধান করতে পারে? পারে না। কিন্তু টাইটেলে বলছে অনুসন্ধান করতে পারে, কিন্তু ভিতরে আবার অনুসন্ধান শব্দটা নাই। তো আপনি আপাতত মনে রাখেন যে আত্মহত্যা করলে অস্বাভাবিক মৃত্যু হলে পুলিশ তদন্ত করে কত দাঁড়ায়? 174 দাঁড়ায়। একটু পড়ি দেখেন। 174 ধারায় তদন্ত। 174 ধারায় পুলিশ নিম্নলিখিত বলতেন তিনটে ক্ষেত্রে মৃত্যুর বিষয়ে তদন্ত করে প্রস্তুতকৃত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। কয়টা ক্ষেত্রে? 174 ধারায় পুলিশ তদন্ত করতে পারে কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। এবং এই তদন্ত প্রতিবেদন উনি জমা দিবেন কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেট। 174 ধারায় যে তদন্ত প্রতিবেদন তিনি করতেছেন, এটা জমা দিতে হবে কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। আচ্ছা দেখেন, কি কি দেখি যে কোন ব্যক্তি আন্ডারলাইন আত্মহত্যা করেছে। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে পুলিশ তদন্ত করবে কত ধারায়? 174 ধারায়। অপর কোনো ব্যক্তি বা প্রাণী কর্তৃক বা কোনো যন্ত্র দ্বারা বা কোনো দুর্ঘটনার ফলে নিহত হয়েছে। যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় আর একজন ব্যক্তি কর্তৃক, কোনো প্রাণী কর্তৃক, কুকুরের কামড়ে ধরেন মারা গেছে, বা বাঘের কামড়ে মারা গেছে, সাপের কামড়ে মারা গেছে, কোনো যন্ত্র দ্বারা, কোনো যন্ত্রের মেশিনের মধ্যে পড়ে মারা গেছে, বা কোনো দুর্ঘটনার ফলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, তাহলে এই ক্ষেত্রেও পুলিশ তদন্ত করবে কত দ্বারাই? 174 দ্বারা। দুইটা পেলাম। 3 নাম্বার দেখেন, এইরূপ পরিস্থিতিতে মারা গিয়েছে যাতে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হতে পারে যে অপর কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে। মানে হঠাৎ সে মারা গেছে, এখন সন্দেহ হচ্ছে যে এইভাবে তো তার মারা যাওয়ার কথা না, এই জায়গায় অবশ্যই কোনো মানে অন্য কোনো ঘটনা আছে, তাহলে সেই ক্ষেত্রেও যদি সন্দেহ হয় পুলিশের, তিনিও তদন্ত করবে কয় ধারায়? 174 ধারায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে পুলিশ 174 ধারায় কয়টি ক্ষেত্রে তদন্ত করতে পারে? আচ্ছা এখন এই যে একটা একটা জিনিস লেখেন, লেখেন ইউডি কেস, বড় হাতের ইউ বড় হাতের ডি। ইউডি কেস, অপমৃত্যু। ইউডি কেস, ইউডি কেস মানে হচ্ছে আনন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ কেস, বা বাংলায় বলো অপমৃত্যুর মামলা। অপমৃত্যুর মামলা যদি পরীক্ষায় আসে যে অপমৃত্যুর মামলা তদন্ত করে পুলিশ কত ধারায়? 174 ধারায়। কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। বুঝতে পারছেন? তাহলে ইউডি মামলা কোর্টে গেলে দেখছেন ইউডি মামলা ডাকে, শুনছেন? দেখেন নাই? আচ্ছা শুনেন, প্রথমত যখন ধরেন এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তাহলে ওই রিলেটেড যদি কোনো হত্যা মামলা না হয়, প্রথমে মামলা হবে ইউডি মামলা। ইউডি মামলা হিসেবে ওটা নিষ্পত্তি হয়। পরে যদি ওই ব্যক্তি যে মারা গেছে তার যারা লোকজন আছে তারা যদি আশঙ্কা করে যে না এটা অপমৃত্যু না, এটা এটা হচ্ছে তার পরিকল্পিত ভাবে হত্যা করছে, তখন আবার সেটা এজাহার ফরম্যাটে, এজাহার ফরম্যাটে হতে পারে। বাট যখন কোনো ব্যক্তি সাধারণত এমনিতে মারা যায়, এটা মামলা হয় কি মামলা? ইউডি মামলা বা অপমৃত্যু মামলা। কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। আচ্ছা তারপরে দেখেন এক- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেহার মামলা হবে। জি জি জি। দেখেন হুম, হ্যাঁ জি। দেখেন, তো আমার এক বন্ধু এক বন্ধুর বাবা মারা গেল। তো উনি হচ্ছে ওই যে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, বিপাশের বাবা, বাসা পার হাউসের কাছে, কি বাদল বিশ্বাস না উনি, তা ওনার, হ্যাঁ, না সুইসাইড না, উনি হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ওই যে শ্মশানের পুজো করে আসতেছিল। হ্যাঁ হ্যাঁ,
পরে ওনার ছেলে তো আমার ক্লাসমেট, তো ওরে আবার ওই ইউডি মামলার নোটিশ আসছে ওর বাসায়। ওই মামা মারা যাওয়ার পর থানায় জানাইছিল। এখন ও আরো ওই নোটিশ পায় ভয়তে মারা যাচ্ছে যে অমুক তারিখে হাজির হইতে হবে কোর্টে। এখন ও আরো ভয় পাইতেছে যে আমি তো কোনো মামলা টামলা কারোর বিরুদ্ধে করি নাই, আমার নামে আবার নোটিশ আসলো কেন? নোটিশ আসলো যে আপনার ওই ওখানে ডাকে যে 4 তারিখে যে আপনার কোনো আপত্তি আছে কিনা এটা শোনার জন্য। আর নোটিশ আপনি হাজির না হলে তো ওই মামলা ওই জায়গায় এমনিতেই শেষ হয়ে যাবে। তো এই জায়গায় ভয়ের কিছু নাই। দেখেন, দেখেন 174 ধারায় উল্লেখিত কারণে কোনো ব্যক্তি মারা গেলে সেই বিষয়ে আন্ডারলাইন করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা সুরতহাল করতে আন্ডারলাইন করবেন ক্ষমতা সম্পন্ন নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট সংবাদ প্রদান। আন্ডারলাইন করেন, 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসছিল যে যে যদি এই 3টা ক্ষেত্রে তখন পুলিশ জানতে পারবে যে অমুক জায়গায় আত্মহত্যা করছে কেউ, তাহলে উনি সাথে সাথে সুরতহাল করার ক্ষমতা সম্পন্ন একজন কারে খবর দিবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন সুরতহাল কি? সুরতহালের ইংরেজি হচ্ছে ইনকোয়েস্ট। ইনকোয়েস্ট রিপোর্ট। সুরতহাল মানে হচ্ছে যে ওই প্রাথমিকভাবে লাশের অবস্থা কেমন আছে, তার ক্ষত চিহ্ন আছে কিনা, মানে প্রাথমিক অবস্থায় সে কি অবস্থায় মারা গেছে, এই যে যে বর্ণনা, এই যে যে প্রতিবেদন, এটা বলে কি? সুরতহাল। তো যখন এটা জানতে পারবে যে আপনার কেউ মারা গেছে, উনি পুলিশ অফিসার সাথে সাথে এটা জানাবে কারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিসের জন্য? সুরতহাল করতে। কিন্তু অ্যাকচুয়ালি ম্যাজিস্ট্রেটে জানাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সুরতহাল করে হচ্ছে পুলিশ। বুঝতে পারছেন? পরীক্ষায় আসে যে সুরতহাল করতে পারে কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, বাট অ্যাকচুয়ালি ওনার ক্ষমতা সম্পন্ন, কিন্তু সুরতহালটা করে কে? পুলিশ করে। কিন্তু পুলিশ করবে অবশ্যই ওনাদের জানাইয়া। আচ্ছা, এখন বলেন। হ্যাঁ, ডাকতে পারে, তাদের সমন দিবে সাক্ষী হিসেবে ডাকলে। দেখেন, সুরতহাল করবে। জি, দেখেন। হ্যাঁ, জেলা ম্যাজিস্ট্রেটও আছে, আসতেছে পরে। আচ্ছা, আপাতত দেখেন তাহলে সুরতহাল, আমরা আসতেছি পরে। সুরতহাল আর পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে পার্থক্য কি শুনেন। সুরতহালের ইংরেজি হচ্ছে ইনকোয়েস্ট, আর ময়না তদন্তের ইংরেজি হচ্ছে পোস্টমর্টেম। সুরতহাল করে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটে খবর দিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেটে। আর পোস্টমর্টেম করে সার্জন, সিভিল সার্জন, বুঝতে পারেন, ডাক্তার। পোস্টমর্টেম করে কখন? মৃত্যুর কারণ সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য। তো এই সুরতহাল পোস্টমর্টেম বুঝেন, সুরতহালের ইংরেজি হচ্ছে কি? ইনকোয়েস্ট। আর পোস্টমর্টেম এর বাংলা হচ্ছে কি? ময়নাতদন্ত। যাই হোক, দেখেন তো 174 ধারায় উল্লেখিত মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত করবে এবং প্রতিবেদন তৈরি করবে, যাতে উল্লেখ থাকবে, আন্ডারলাইন করেন, এই যে ক্ষত, আঘাত, চিহ্ন, কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে, এই বিষয়গুলো উল্লেখ থাকবে কিসে? সুরতহালে। যে তার কত মুখে কত আছে কিনা, আঘাত আছে কিনা, কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে উল্লেখ থাকবে কোথায়? সুরতহালে। তারপরে দেখেন, পুলিশ এমন আন্ডারলাইন করবেন, এমন সুরতহাল প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবে। 3টে স্টার দেন। পুলিশ এমন সুরতহাল কার বরাবর প্রেরণ করবে? জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। আচ্ছা, যারা অনলাইনে আছেন আপনাদের লাইনটা কেটে যাবে, আমি আবার নতুন লিঙ্ক দিচ্ছি, সেখানে জয়েন করেন। প্লিজ দেখেন, আমরা পড়া শুরু করি। তাহলে আমরা পড়ি যে যে সকল ম্যাজিস্ট্রেট সুরতহাল করতে ক্ষমতাবান, আন্ডারলাইন করেন, যে সকল ম্যাজিস্ট্রেট সুরতহাল করতে ক্ষমতাবান 174-এর 5 ধারা অনুসারে সুরতহাল করতে পারে যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট। দেখছেন? কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে সুরতহাল করতে জেলা ম্যাজিস্ট্রেটও পারে, আবার করতে পারে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিন্তু ওনারা করে না, ওনাদের জাস্ট ওই খবরটা জানাইয়া সুরতহালটা করে কে? পুলিশ। তারপরে উনি করার পরে এই রিপোর্টটা জমা দেওয়া হলো জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। এই হচ্ছে কাহিনী। প্রশ্ন আসলে টের পাবেন হাফিজ। দেখেন, তো এই জায়গায় একটা কথা লেখেন, ভাই একটু লেখেন, ময়না তদন্তটা লেখেন, ময়না তদন্ত বাংলায় লেখেন, তারপরে ইংলিশে লেখেন পোস্টমর্টেম। আমি বানান বলে দিচ্ছি।
ময়না তদন্তটা লেখেন, ইংলিশে লেখেন পোস্টমর্টেম, POSTMORTEM, স্পেস দিয়া, POST স্পেস দিয়ে MORTEM, হাইপেন দিয়ে লেখেন 174-এর 3 ধারা, হাইপেন দিয়ে লেখেন 174-এর 3 ধারা। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে পোস্টমর্টেম সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়, 174-এর 3 ধারা। আর সুরতহাল সম্পর্কে বলা হয়েছে কত ধারায়, 174-এর 5। এখানে সুরতহালের ইংলিশটা লিখে নিন, ইনকোয়েস্ট, INQUEST, ইনকোয়েস্ট রিপোর্ট, REPORT, রিপোর্ট, সুরতহাল প্রতিবেদন আর কি। 174-এর 5, INQUEST। তাহলে মনে করেন যে এখন আমি এখানে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে নর্মালি তো উনি যখন জানবেন যে আত্মহত্যা করেছে বা কোনো অস্বাভাবিক মৃত্যু হয়েছে, পুলিশ অফিসার সাথে সাথে এটা জানাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, তারপর উনি ঘটনাস্থলে যাবেন, যাওয়ার পরে ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করবেন, করার পরে ওনার কাছে যদি মনে হয় ওনার এটা পোস্টমর্টেম করা দরকার, তাহলে পোস্টমর্টমের জন্য উনি ময়নাতদন্তের জন্য পাঠাবেন। কিন্তু যদি মনে করেন যে পোস্টমর্টেম করতে গেলে অনেক দূর, মানে হাসপাতাল কি অনেক দূরে, এবং সেখানে যদি নিতে যায় তাহলে বৃষ্টিতে বা আবহাওয়া খারাপ হওয়ার কারণে বা প্রতিকূল পরিবেশের কারণে লাশটা কি হওয়ার সম্ভাবনা আছে, নষ্ট হওয়ার সম্ভাবনা, গলে পচে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আর পোস্টমর্টেম করার দরকার নাই। এ হচ্ছে কথা। আর একটা হচ্ছে আমরা পরে পড়বো, সুরতহাল প্রতিবেদন তৈরি করতে হবে 2 বা ততোধিক স্থানীয় সাক্ষীর সামনে, স্থানীয় ব্যক্তির সামনে। তাহলে সুরতহাল কয়জন ব্যক্তির সামনে করে, 2 বা ততোধিক, অবশ্যই সেটা কি সাক্ষী, স্থানীয় সাক্ষী। আচ্ছা, এবার আমরা চলে আসি 176 ধারা। ধারা 176, মৃত্যুর কারণ বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অনুসন্ধান। আচ্ছা, আপনি এইভাবে মনে রাখেন যে 174 ধারায় যে কাজটা পুলিশ অফিসার করে, সেম কাজটা ম্যাজিস্ট্রেট করে 176 ধারায়। উনি যখন করে, পুলিশ যখন করে, তখন এটারে বলে হচ্ছে তদন্ত, আর ম্যাজিস্ট্রেট যখন করে তখন এটারে বলে কি, অনুসন্ধান। এখন যদি পুলিশ একবার করে তাহলে আবার ম্যাজিস্ট্রেটের করার দরকার কি? এটা হচ্ছে যে পুলিশের পরিবর্তে উনি অনুসন্ধান করতে পারে, অথবা পুলিশের সাথে অতিরিক্ত হিসেবে, ইন এডিশন টু, মানে পুলিশ তো করতে করতেই উনিও করতে পারে 173, অথবা পুলিশ না করে উনি করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে পুলিশের পরিবর্তে অথবা পুলিশের কি অতিরিক্ত হিসেবে। একটু পড়ি দেখেন, 174 ধারায় পুলিশ কর্তৃক পরিচালিত তদন্তের পরিবর্তে, এই যে আন্ডারলাইন করে, তদন্তের পরিবর্তে, তদন্তের পরিবর্তে বুঝেন, মানে 74 না করে করবে কততে, 73, বা অতিরিক্ত হিসেবে, অতিরিক্ত হিসেবে মানে 74 তো করতে করছেই, এটার সাথে যোগ হবে কত, 73। 176 দ্বারাই ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতে পারে। তাহলে আমরা যে কোনো জিনিস খুঁটিনাটি সহ পড়বো, এইখানে এইভাবে প্রশ্ন আসতে পারে যে 176 দ্বারাই ম্যাজিস্ট্রেট যে অনুসন্ধান করে, এটা কি পুলিশের তদন্তের অতিরিক্ত হিসেবে না পরিবর্তে, দুইটাই, অতিরিক্ত হিসেবে অথবা কি পরিবর্তে। 176 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত ক্ষেত্রে অনুসন্ধান করতে পারে: যখন কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, পুলিশ কাস্টডিতে বা হেফাজতে মৃত্যুবরণ করে। যদি কোনো ব্যক্তি মারা যায় কোথায়, পুলিশ হেফাজতে, তখন অনুসন্ধান করবে কে, ম্যাজিস্ট্রেট। কারণ এটা স্বাভাবিক, শুনেন, পুলিশ হেফাজতে যেহেতু মারা গেছে, তাহলে পুলিশকে নিয়েই তো সন্দেহ, ঘটনাটা তো ঘটতেই ওই জায়গায়, তাইলে পুলিশ আর ওই জায়গা করবে না, তদন্ত করবে না, যখন অনুসন্ধান করবে কে, ম্যাজিস্ট্রেট। কত ধারায়, 176 ধারায়। এবং সেই সাথে সাথে 174 ধারায় উল্লেখিত কোনো কারণে কোনো ব্যক্তির মৃত্যু হলে, তাহলে 76-এ মোট গ্রাউন্ড আছে কয়টা, 4টা, ওই যে 74-এর 3টা,
আর যোগ হয়েছে পুলিশ হেফাজতে যদি কেউ মারা যায়। 74 74-এ তিনটা কোনটা কোনটা? আত্মহত্যা করলে, কোনো প্রাণী বা বস্তুর মাধ্যমে, মেশিনের মাধ্যমে মারা গেলে, আর যদি সন্দেহজনক কোনো মৃত্যু হয়, এই তিনটা। আর সাথে যোগ হয়েছে কোনো ব্যক্তি যদি মারা যায় কোথায়? পুলিশ হেফাজতে। তাহলে 74-এ ক্ষেত্রে পুলিশ তদন্ত করে কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। আর 176 ধারায় ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে কয়টা ক্ষেত্রে? চারটা ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, দেখেন 176 ধারায় অনুসন্ধান করবে, 174 5 ধারায় সুরতাল করতে ক্ষমতাপ্রাপ্ত আন্ডারলাইন করে ম্যাজিস্ট্রেট তথা জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী। এই যে 74 75 76 এই জায়গা যা যা বলছে, এই ম্যাজিস্ট্রেট বলতে সবসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট, এই জায়গায় বিচারিক ম্যাজিস্ট্রেটের কোনো ফাংশন নাই। আচ্ছা, তো আমাদের 74 ধারা আর 75 ধারা একেবারে লজ্জা শরমের কিছু নাই। কে বুঝেন নাই বলেন তো? 74 ধারা আর 75 ধারা কে বুঝেন নাই? আমরা এমন ভাবে পড়ি যে আমি কিন্তু আপনাদের বলতেছি যে জীবনে আপনি কোনোদিন আইন পড়েন নাই, এই জায়গায় এসে নতুন শুনতেছেন, তাও আপনার কিন্তু বোঝা উচিত। এক, আমি যখন কথা বলবো তখন আমার কথা শুনবেন, যেটা দেখতে বললে দেখবেন। কিন্তু আমি যদি কথা বলি আর আপনি দাগান, তাহলে দুইজনের ইনপুট আউটপুট ঠিক নাই। বুঝতে পারছেন? আমি বলতেছি, আপনি লিখতেছেন, মানে আমার কথা আপনি শুনতেছেন না। আচ্ছা, যেটা লেখার তো লিখতে আমি বলবোই। তাহলে আরিফ সাহেব, 74 আর 76 1 মিনিটের মধ্যে বলবেন পার্থক্য কি আপনার দৃষ্টিতে? 72 আর 76। 72 হলো পুলিশ। হ্যাঁ, মারা গেল। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মারা যায়, যদি কোনো ব্যক্তি মারা গেলে, কোন ব্যক্তি মানে কি, ছেলে না মেয়ে? ব্যক্তি মারা গেলে ছেলে মেয়ে উভয় বোঝায় স্যার। বয়স কত? আপনি যেন উত্তর দিচ্ছেন, আমিও অপ্রাসঙ্গিক প্রশ্ন করি। কোন ব্যক্তি মারা গেলে বলেন, তারপরে কিভাবে মারা গেলে? অস্বাভাবিক স্যার। হ্যাঁ, অস্বাভাবিক ভাবে মারা গেলে তিনটি তিনটি ক্ষেত্র আছে, যে ক্ষেত্রে মারা যায়। যেমন কোনো প্রাণী দ্বারা, কোনো আত্মহত্যা দ্বারা, বা সন্দেহজনক। এইভাবে যদি মারা যায় তাহলে স্যার একে ইউডিক কেস। কি বলে? ইউডিক কেস। ইউডি, আচ্ছা। আর এই ইউডিক কেসের একটা ময়না তদন্ত হয় স্যার। যে ময়না তদন্তটা করে স্যার পুলিশ। কিন্তু অনেক সময় ময়না তদন্ত করে পুলিশ? দারুণ দারুণ। স্যার পুলিশ করে, লোকাল করে পুলিশ, আর অনুমতি লাগে ম্যাজিস্ট্রেটের। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে স্যার, ওটা ম্যাজিস্ট্রেট লাগবে। যেমন পুলিশ হেফাজতে যদি কারো মৃত্যু হয়, এটা স্যার বলতে পারে ম্যাজিস্ট্রেটের লাগে। আপনার কিন্তু আরিফ সাহেব, আপনার প্রতিভা আছে, তো কেন যে আপনি পড়ার ক্ষেত্রে খাটাচ্ছেন না আমি বুঝতে পারতেছি না। মানে একটু সিরিয়াস হন তো, পারতেছেন না কেন? এগুলো তো সহজ জিনিস, পারা উচিত। চুয়াত্তর আছে তিনটে। দেখেন, আর দরকার নাই, থাক। এ নতুন কেউ শুনলে ওই তানভীর আলম খান, ও এমনিতেই দীর্ঘদিন পড়ালেখার বাইরে আইন নিয়ে, এমনি যা শুনছে আপনি যা বলছেন মাথার গেছে আউট হইয়া। তো মনে রাখবেন যে ইনকোয়েস্ট রিপোর্ট ক্ষমতা সম্পন্ন করতে পারে হলো ম্যাজিস্ট্রেট, বাট করে হলো পুলিশ। আর পোস্টমর্টেম করে হচ্ছে ডাক্তার। ডাক্তার, এই তো কথা। আচ্ছা, ধন্যবাদ। আর পুলিশ যদি অস্বাভাবিক মৃত্যু হয়, পুলিশ তদন্ত করে 174 ধারায়। আর যদি অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যদি সেটা পুলিশ কাস্টডিতে হয়, তাহলে সেক্ষেত্রে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট 173 ধারায়। আচ্ছা, আমরা চলে আসি কবর হতে লাশ উত্তোলন, ডিসইন্টার ক্রপসেস। এই কপসেস শব্দটা হচ্ছে লাশ, আর ডিসইন্টার মানে হলো উত্তোলন। তো এখন আপনার মনে হইতে পারে যে কবর থেকে লাশ উঠানোর দরকার কি? দরকার আছে। যদি মনে হয় অধিকতর তদন্তের জন্য তার আবার পোস্টমর্টেম করা দরকার, তাহলে সেই ক্ষেত্রে কবর থেকে লাশ উত্তোলন কে করতে পারে, কিভাবে করতে পারে? এই কথাটা বলছে 176-এর 2 ধারা। দেখেন, কোন ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 176-এর 2 ধারা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট
বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট কবর হতে লাশ উত্তোলনের আদেশ দিতে পারে। তাহলে এখান থেকে আপনার প্রথমত প্রশ্ন আসবে যে কবর হতে লাশ উত্তোলন আছে কত দ্বারায়? 176-এর 2 দ্বারায়। কে উত্তোলন করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট না নির্বাহী ম্যাজিস্ট্রেট? এই দ্বারা কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলন করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে এই টেবিলটা একটু লক্ষ্য করি। দেখেন দেখেন তদন্ত পুলিশ করে কত দ্বারাই? 174 দ্বারাই। কয়টা ক্ষেত্রে? আত্মহত্যার ক্ষেত্রে, অন্য কোনো ব্যক্তি বা প্রাণী যন্ত্র দ্বারা দুর্ঘটনা, আর একটা হলো অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যু। সুরতাল আছে কততে? 174-এর 5। এটা একটু লিখতে পারেন। পোস্টমর্টেম আছে কততে? 174-এর 3। পোস্টমর্টেম আছে 174-এর 3। এবার যদি আমরা দেখি যে অনুসন্ধান বা ইনকোয়ারি, অনুসন্ধান বা ইনকোয়ারি এটা আছে দেখেন আহ, করে কে? ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কত এই ক্ষেত্রে নিয়ে 176 ধারায় পারে কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। দেখেন 4টা ক্ষেত্রে হলো যদি পুলিশ হেফাজতে মারা যায়, আর আগের যে 3টা আছে সেই 3টা। আজকের তারিখ দিয়ে নামটা লেখেন এক নাম্বার থেকে। আচ্ছা, আচ্ছা ওইটা তো উনার একটা বিধান বলছে। এখন উনার কাছে যৌক্তিক যদি মনে হয় যে এটা অন্য কোনো কারণ নাই, যে স্বাভাবিকভাবেই সে অস্বাভাবিকভাবে মারা গেছে, মানে এই জায়গায় হত্যা মামলা হওয়ার পসিবিলিটি নাই, এরকম যদি মনে হয়, আর তারপরেও যদি উনি ধরেন করে নাই, ময়না তদন্তের জন্য পাঠাই নাই, ঠিকই লাশ কবর দিয়ে দিছে, তারপরেও যদি মামলা হয়, তাহলে তো উত্তোলনের ব্যবস্থা তো 176-এর 2-তে তো আছেই। জি। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন 174 ধারায় আত্মহত্যা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্ত করে পুলিশ, কিন্তু 176 ধারায় পুলিশ হেফাজতে মৃত্যু সহ আত্মহত্যা অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট। পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যুর বিষয়ে পুলিশ অনুসন্ধান করতে পারে না। পুলিশ তো সর্বদা করে হচ্ছে কি? তদন্ত। 174-এর 5 ধারা অনুসারে সুরতহাল, 176 ধারা অনুসারে অনুসন্ধান, 176-এর 2 ধারা অনুসারে কবর হতে লাশ উত্তোলন করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কি ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট। সব শেষেরটা দেখেন যে 174 ধারার অধীন আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্ত প্রতিবেদন পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবে। এটা প্রেরণ করবে কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেট। বিগত বছরের প্রশ্ন দেখি আমরা। 2020 সালে একটা প্রশ্ন এসেছে যে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে মর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ পেলে তিনি সুরতহাল করবার জন্য কাকে জানাবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট। 2 নাম্বার দেখেন কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান অনুযায়ী লাশ তোলা হয়? 176-এর কত ধারা? 176-এর 2 ধারা। তো এই জায়গায় মোটামুটি যে প্রশ্নগুলো আছে পারবেন। আমরা আপনাদের পুরাতন বইতে নাই, এখানে একটা প্রশ্ন পড়ি দেখেন যে মৃত্যুর স্পষ্টত কারণ 6 নাম্বার, মৃত্যুর স্পষ্টত কারণ বা অ্যাপারেন্ট কজ অফ ডেথ নির্ধারণে যে অনুসন্ধান করা হয় সেটা হলো ইনকোয়েস্ট। মানে এটা ওই যে তার ক্ষত চিহ্ন প্রাথমিকভাবে সাথে সাথে যে যে তার লাশের যে বিবরণ পাওয়া যায়, এটাকে কি বলে? ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল প্রতিবেদন। এখানে একটা প্রশ্ন আছে, আমি আপনাদের বলেছি যে সুরতহাল তদন্ত করতে হবে 2 বা ততোধিক সম্মানিত প্রতিবেশীদের উপস্থিতিতে। প্রতিবেশী বুঝেন? যে জায়গা মারা গেছে তার আশেপাশে ব্যক্তিদের কয়জন? 2 বা ততোধিক। 2 বা ততোধিক। এবং প্রশ্ন যদি আসে ফৌজদারি কার্যবিধির অধীন সুরতহাল করবে কে? জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। সব শেষের প্রশ্নটা দেখেন যে 176-এর 2 ধারায় কবর থেকে লাশ তোলার ক্ষমতা আছে কার? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত কে? নির্বাহী। বা ইংলিশে যদি আসে যে পাওয়ার টু ডিসইন্টার প্রসেস কার আছে? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। একেবারে এই অধ্যায়ের প্রথমে আমরা পড়ছিলাম, একেবারে প্রথমে চলে আসেন, একেবারে প্রথমে এই 174 একেবারে শুরুতে যে জায়গা থেকে আমরা শুরু করছি। এই জায়গা দেখেন একটা কথা আছে যে 175 ধারায় পাইছেন? 175 পাইছেন? 175 ধারায় তদন্ত পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মামলার সাথে পরিচিত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারে। ওই যে 174 ধারায় যে উনি তদন্ত করলো, করার পর ওনার যদি মনে হয় যে এই ঘটনার সাথে আত্মহত্যার সাথে পরিচিত ব্যক্তিদের, উনি সমন দিবে কত ধারায়? এটা কিন্তু 161 ধারা না, এটা কত ধারায়? উনি যদি 174 ধারায় তদন্ত করে
তাহলে সমন দিবে কত দ্বারা? 175 দ্বারা। এই কাদের সাথে? মামলার সাথে পরিচিত ব্যক্তিকে হাজিরার জন্য। পাইছেন? আছে, কিন্তু আপনাদেরও আছে। হ্যাঁ, পাইছেন? তাহলে আমরা নামাজে যাওয়ার আগে এটার সারমর্ম একটু বলে যাই যে অস্বাভাবিক মৃত্যু হলে বা আত্মহত্যা করলে পুলিশ তদন্ত করে তিনটা ক্ষেত্রে 174 ধারায়, আর ওই তদন্তের ব্যাপারে যারা যারা ওই ঘটনা সম্পর্কে জানে তাদের সম্বন্ধে 175 ধারায়, আর এই তিনটা ক্ষেত্র প্লাস কোনো ব্যক্তি যদি পুলিশ হেফাজতে মারা যায় মোট চারটা ক্ষেত্রে অনুসন্ধান করে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং কবর থেকে লাশ উত্তোলনের ক্ষমতাও আছে কার? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেটা বলে ডিসইন্টার প্রসেস। ডিসইন্টার প্রসেস মানে হচ্ছে, প্রসেস মানে হচ্ছে লাশ। তো কবর থেকে লাশ উত্তোলন করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। নামাজের বিরতি, নামাজ শেষে আমরা আবার ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা দেখেন, আমরা এখন পড়ব অনুসন্ধান এবং বিচারের স্থান, প্লেস অফ ইনকোয়ারি অর ট্রায়াল, বা এটাকে আর একটা বলা যেতে পারে যে আঞ্চলিক এখতিয়ার, মানে টেরিটোরিয়াল জুরিসডিকশন। যে ফৌজদারি মামলা কোথায় হবে? কোথায় হবে বলতে, যদি এরকম হয় যে হত্যা আঘাত করছে গোপালগঞ্জে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছে, তাহলে মামলাটা হবে কোথায়? বা যদি একাধিক জেলা নিয়ে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে সেই মামলাটা আমার দায়ের করতে হবে কোথায়? আমাদের এই অনুসন্ধান বা বিচারের স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 ধারায়। এই জায়গায় বলা হয়েছে যে ফৌজদারি মামলা কোথায় দায়ের করতে হবে। দেখেন, ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 পর্যন্ত অনুসন্ধান, আন্ডারলাইন করবেন, বা বিচারের স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমত আপনাকে বলবে যে 177 থেকে 189 পর্যন্ত কিসের স্থান সম্পর্কে আলোচনা করছে? অনুসন্ধান বা বিচার, প্লেস অফ ইনকোয়ারি বা ট্রায়াল। অর্থাৎ কোন অপরাধের বিচার বা অনুসন্ধান কোন স্থানের আদালত হবে তা নির্ধারণের পদ্ধতি এই সকল ধারাগুলোতে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে পড়বো, দেখেন, বিচার বা অনুসন্ধানের সাধারণ স্থান। এটা বললেন সাধারণ স্থান, ধারা 177। 177 ধারায় বলা হয়েছে যে আদালতের এখতিয়ারাধীন সীমার মধ্যে, আন্ডারলাইন করবেন, অপরাধটি সংঘটিত হয়েছে সেই আদালতে মামলাটির বিচার হবে। যে আদালতে অপরাধ হয়েছে সেই জায়গা বিচার হবে। আমি যদি এইভাবে বলি, দেখেন, গোপালগঞ্জের সদর থানায় একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, জায়গায় এসে মারা গেছে, তাহলে মামলাটা হবে কোথায়? গোপালগঞ্জ সদর থানায়। এটাই বলতেছে কত ধারায়? 177 ধারায়। এই ক্ষেত্রে গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও মামলা করার সুযোগ নাই। 177 ধারা আমি মনে রাখবো যে মামলা দায়েরের সাধারণ স্থান। সাধারণ স্থান কি? ঘটনা যে জায়গায়, মামলা সেই জায়গায়। এটাই কত? 177। ধন্যবাদ। 179 দেখবো, দেখেন, 179 ধারায় বলা হয়েছে অপরাধ যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে সংঘটিত হয়, আন্ডারলাইন করবেন, সেই আদালতে, মানে যেই জায়গায় অপরাধটা সংঘটিত হয়েছে, অথবা যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অপরাধের গোল দিবেন পরিণাম, বা নিচে লেখেন ফলাফল, পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে, সেই আদালতের উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচার করা যাবে। কাহিনী হচ্ছে, ঘটনা ঘটছে এক জায়গায়, ওটার ফলাফল দেখা দিছে আর এক জায়গায়। ধরেন গোপালগঞ্জ কাউরে গুরুতর আঘাত করা হলো, সে উন্নত চিকিৎসার্থে সে ঢাকা নিয়ে গেল, ঢাকা মেডিকেল হসপিটালে সে মারা গেল, বা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সে 10 দিন চিকিৎসা থাকা অবস্থায় এরপর সুস্থ হলো, মারাও যাইতে পারে, সুস্থ হতে পারে। তাহলে এই যে তারা যে আঘাতটা করছে, এই মামলাটা হবে কোথায়? যে কোনো এক জায়গায়, হয় গোপালগঞ্জে অথবা কি ঢাকায়। কারণ এই যে 179 ধারায় বলছে যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে, অথবা পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে যে জায়গায়, সেই জায়গার এক জায়গায়। যদি এরকম হয়, শুনেন, যে আঘাত করতে গোপালগঞ্জে, প্রথমে নিয়ে গেলো খুলনায়, খুলনা মেডিকেল কলেজ হসপিটালে 10 দিন থাকলো, 10 দিন পরে বললো যে না ঢাকা নিতে হবে, ঢাকা 10 দিন পর সে মারা গেল,
তাহলে মামলা হবে কোথায়? গোপালগঞ্জ হতে পারে, খুলনাও হতে পারে, অথবা কি ঢাকাও হতে পারে। এটাই বলছে কত দাঁড়াই? 179, 82 না, 179, যে জায়গায় অপরাধ সংঘটিত হয় আর যে জায়গায় পরিণাম বা ফলাফল দেখা দেয়। তাহলে 77-এর সাথে 79 পার্থক্য কি? 77-এ ঘটনা পরিণাম এক জায়গায়, মানে যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গায় পরিণাম এক জায়গায়, তাহলে মামলা সেই জায়গায়, এটা হলো 77। আর 79-তে বললো যদি ঘটনা ঘটছে এক জায়গায়, পরিণাম বা ফলাফল দেখা দিছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায়, তাহলে ওই সব জায়গা মিলাইয়া যে কোনো এক জায়গায় করতে হবে, সব জায়গায় না। কয় জায়গা? এক জায়গায়। আচ্ছা, বিগত বছর প্রশ্ন করি আমরা, দেখেন। ক, ঢাকাতে আহত হয়, উক্ত আঘাতের কারণে চট্টগ্রামে মারা যায়। সে আহত হয়েছে ঢাকাতে, মারা গেছে কোথায়? চট্টগ্রামে। তাহলে ক এর মৃত্যুর তদন্ত বা বিচার হতে পারে কোথায় বলেন? এই দুই জায়গার যে কোনো একটা। মামলা কিন্তু দুইটা হবে না, মামলা হবে কয়টা? একটা। তাহলে এটা কোন ধারার ব্যাখ্যায় পড়ে বলেন? 179। ধন্যবাদ। আমরা 182 চলে আসি, দেখেন। 182, যে ক্ষেত্রে অপরাধ সংগঠনের স্থান গোল দিবেন অনিশ্চিত। অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত। যদি এরকম হয় যে কোন জায়গায় অপরাধটা সংগঠিত হয়েছে এটা বোঝা যাচ্ছে না, এটা গোপালগঞ্জ এবং ধরেন আমাদের গোপালগঞ্জের সীমান্তবর্তী জেলা হচ্ছে বাগেরহাট, পিরোজপুর, তারপরে এই পাশে আছে মাদারীপুর, বরিশাল। এখন সাধারণত টুঙ্গিপাড়ার ওই জায়গায় পিরোজপুরও আছে, আবার বাগেরহাটও আছে, আবার টুঙ্গিপাড়া তো আছেই। এখন যদি এরকম হয় যে অপরাধটা কোন জায়গায় সংগঠিত হয়েছে এই বিষয়ে বোঝা যাচ্ছে না, তখন যতগুলো নিয়ে সন্দেহ হচ্ছে তার যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। দেখেন, এছাড়া 182 দ্বারা আমরা একটু পড়বো, দেখেন ফৌজদারি কার্যবিধির 182 ধারা অনুযায়ী যখন এটা অনিশ্চিত যে কতিপয় স্থানীয় এলাকার মধ্যে কোন এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে, যদি এটা বোঝা না যায় যে কোন এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে, বা যখন আন্ডারলাইন করবেন আংশিক অপরাধ আংশিক একটি স্থানীয় এলাকায় এবং বাকিটা অন্য স্থানে, ধরেন অপরাধের এক অংশ হয়েছে এক জায়গায়, আর এক অংশ হয়েছে কি আর এক জায়গায়। উদাহরণস্বরূপ এইভাবে বলা যায় যে, যদি এইভাবে বলি যে গোপালগঞ্জ থেকে তার একজন ব্যক্তিরে গুলি করা শুরু করছে ধরেন, তো সে মোটর সাইকেল দিয়ে তার পিছে পিছে যাচ্ছে আর গুলি করতেছে। পরবর্তীতে চাপাইল ব্রিজ পার হওয়ার পরে ওই পাশে গিয়ে তারে মেরে ফেললো, কিন্তু গুলি শুরু করছিল কোথা থেকে? গোপালগঞ্জ। তাহলে আংশিক হয়েছে গোপালগঞ্জে, আংশিক হয়েছে কোথায়? নড়াইলের মধ্যেই। জি। তারপরে দেখেন, অনলাইনে যারা আমার লেকচার শুনতেছেন তাদেরকে বেশি বেশি করে গোপালগঞ্জ আরো বলতেছি এখন থেকে, যাতে আপনারা গোপালগঞ্জের নাম আরো বেশি বেশি করে মনে পড়ে আপনাদের। দেখেন, দেখেন, তো যে ক্ষেত্রে অপরাধটি চলমান এবং একের অধিক এলাকায় সংগঠিত হতে থাকে, এটার অর্থ কি? ওই এটার উদাহরণ এইভাবে বলা যেতে পারে, ধরেন যশোর থেকে ট্রেন ছেড়েছে, তো ট্রেনে একদল ডাকাত উঠছে, তো ডাকাতি তারা করতে 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 ওই ট্রেন ধরেন নামছে রাজবাড়ী। তাহলে তারা রাজবাড়ী এসে নামছে অথবা রাজবাড়ী এসে তারা ধরা পড়ছে, যাই হোক না কেন, বাট তারা ডাকাতি শুরু করছিল কোন জায়গা থেকে? যশোর থেকে। শেষ হয়েছে কোথায়? রাজবাড়ী। এর মধ্যে তো ট্রেনটা বেশ কয়েকটা জেলা দিয়ে এসেছে, তো এই যে যতগুলো জেলা দিয়ে আসছে এর যে কোনো এক জায়গায় ডাকাতির মামলা হতে পারে। বুঝতে পারছেন? যদি অপরাধটাই জায়গায় বলছে যে অপরাধটা যদি কি থাকে, চলমান, অপরাধটা যদি চলমান থাকে। তারপরটা দেখেন, যে ক্ষেত্রে অপরাধটি বিভিন্ন স্থানীয় এলাকায় সংগঠিত কতিপয় কার্যের সমষ্টি, যদিও একসাথে অপরাধটা বিভিন্ন জায়গায় ঘটছে, যে এক সময় ওই যে এমন ধরেন, যদি ধরেন যে আমাদের 60 জেলায় না 61 জেলায় একসাথে বোমা ফাটাইছিল জেএমবি, তাহলে বিভিন্ন এলাকায় একসাথে একই কার্যের সমষ্টি, তাহলে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। তাহলে এখন যেটা বোঝা গেল যে 182-তে বেশ কয়েকটা গ্রাউন্ড আছে। যদি কতিপয় স্থানীয় এলাকার মধ্যে কোনো অপরাধ সংগঠিত হয়েছে সেটা যদি কি থাকে, মানে অনিশ্চিত থাকে, এক। 2 নাম্বার, আংশিক এক এলাকায়, আংশিক কি আর এক এলাকায়। 3 নাম্বার, যদি অপরাধটা কি থাকে, চলমান থাকে। 4 নাম্বার, যদি অপরাধটা কতিপয় কার্যের কি হয়, সমষ্টি হয়। তো এখান থেকে এই ধরনের প্রশ্ন, ধরেন আমাদের ঢাকা শহরে অনেক সময় এরকম একটা সমস্যা দেখা দেয় যে
আপনি একটা চিন্তায় সংগঠিত হয়েছে, এখন আপনি পল্টন থানায় যাচ্ছেন, মতিঝিল থানায় যাচ্ছেন, এক এক থানা বলতেছে আমার মধ্যে ঘটে নাই, সে বলতেছে যে অমুক থানার মধ্যে ঘটছে। ধরেন গুলশান থানা বলতেছে বনানীর মধ্যে ঘটছে, বনানী থানা বলতেছে কি গুলশানের মধ্যে ঘটছে। তাহলে এই জায়গা কোনটা কিন্তু অ্যাকচুয়ালি যে জায়গায় ঘটক না কেন, যদি অনিশ্চয়তা থাকে তাহলে মামলা যে কোনো এক জায়গা হতে পারে, এই জায়গায় কোনো সমস্যা কিন্তু পরবর্তীতে হবে না। এই বৈধতাটা দিচ্ছে কত দ্বারাই? 182 দ্বারাই। আচ্ছা, সেই ক্ষেত্রে অপরাধ বা অপরাধটির অনুসন্ধান বা বিচার এমন এলাকায় এখতিয়ার প্রয়োগ করে যে কোনো আদালত করতে পারে। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে তিনটা ধারা পড়ছি দেখেন। 177-এ বললো অপরাধ যেখানে মামলা সেখানে। 179-তে বললো অপরাধ যে জায়গায় পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে এইসব জায়গা যে কোনো এক জায়গায়। 179। 182-তে বললো যে অপরাধ যদি অনিশ্চিত হয়, অপরাধটা যদি চলমান থাকে, মানে অপরাধ বলতে স্থান যদি কোন স্থানে ঘটছে এটা যদি অনিশ্চিত হয়, তারপর অপরাধটা আংশিক এক জায়গায় আংশিক আর এক জায়গায়, অপরাধটা যদি কি থাকে চলমান থাকে, আর অপরাধটা যদি কতিপয় কার্যের কি হয় সমষ্টি হয়, তাহলে যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় কিন্তু একাধিক জায়গায় মামলা হবে না, মানে একসাথে কিন্তু 5টা জেলায় বা একসাথে 2টা জেলায় হবে না। এখন আপনারা প্রশ্ন আবার করেন যে যে এক বিষয় নিয়ে যদি 2 জায়গায় মামলা হয় তাইলে কি হবে? বিষয় একটা, ধরেন হত্যা মারা গেছে এক জায়গায় কিন্তু মামলা হয়েছে 2 জায়গায়, তাহলে ওই যে আমরা সামনে পড়বো যে আমাদের ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় হাইকোর্ট বিভাগের ইনহেরেন্ট পাওয়ার আছে। তখন আমি ওই একটা মামলা চালু রেখে আর বাকিগুলো আমি বাতিলের আবেদন করবো যে ইওর অনার, যে সেম কজ অফ অ্যাকশনের উপরে আমার উপর অলরেডি একটা মামলা চলমান আছে, আর বাকি মামলাগুলোর কার্যক্রম কি করা হোক, বাতিল করা হোক। যেহেতু আমাদের দেওয়ানি কার্যবিধিতে রেস সাবজুডিসের বিধান নাই, রেস সাবজুডিস মানে ফৌজদারিতে নাই, দেওয়ানিতে আছে ফৌজদারিতে নাই। দেওয়ানিতে রেস সাবজুডিস মানে একই বিষয় নিয়ে যদি একাধিক মামলা চলমান থাকে পরবর্তী মামলাটা স্থগিত থাকবে, আগেরটা চলবে। তো এই ক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধিতে রেস জুডিকাটার বিধান আছে, ওই যে ডাকটিন অফ ডাবল জিওপার্টি সামনে বলবো 403 ধারায়, বা রেস সাবজুডিসের কিন্তু কোনো বিধান নাই। আচ্ছা, তপন সাহেব বলেন তো 177-এ কি বললাম ভাই? 177 ধারা যে জায়গায় সংগঠিত হয়েছে সে জায়গায় মামলা। অনলাইনের রাকিবুল ইসলাম বলেন যে 179-তে কি পড়লাম ভাই? স্যার 179টা হবে হচ্ছে আমাদের আপনার যেখানে স্থানীয় যে সীমা, ওই সীমার মধ্যে যদি সংগঠিত হয় তাহলে সেখানেও মামলা করা যেতে পারে, অথবা ফলাফলটা যেখানে শেষ হয়েছে সেইখানেও করতে পারি, বা যেখানে ফলাফল পাইছি আমরা। ধন্যবাদ। শুনেন, 179 একটা উদাহরণ আছে এরকম, যে একজন ব্যক্তির মারাত্মক জখম মানে মারাত্মক আঘাত করছে, ধরেন গোপালগঞ্জে, সে এমন সে সে ধরেন খুলনাতে 10 দিন ছিল, খুলনাতে সে 10 দিন স্বাভাবিক কাজকর্ম করতে পারে নাই, এরপরে সে ছিল মাগুরায় 10 দিন, মাগুরায়ও স্বাভাবিক কাজকর্ম করতে পারে না 10 দিন, এরপরে সুস্থ হয়েছে। এখন মামলাটা করবে কোথায়? এই 3 জায়গার যে কোনো এক জায়গায়, কারণ যদিও মারটা খাইতে গোপালগঞ্জে বাট বাকি 2 জায়গায় তো সে পরিণাম বা ফলাফল দেখা দিছে, তাহলে এই 3 জেলার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। না, 182 আপনার তখন যদি এটা কি থাকে অনিশ্চিত থাকে, চলমান থাকে, এটা কি আপনার অনিশ্চিত? 3 জায়গায় তো আপনার আছে চলমান, চলমান থাকলে এটা অপরাধটা তো চলমান না, এই জায়গা অপরাধটা তো সে মায়ের একবারই খাইছে কিন্তু তার ব্যথা চলমান আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। অপরাধ সংগঠনের স্থান গোল দেন অনিশ্চিত হলে, অনিশ্চিত শব্দটা গোল দেন, অনুসন্ধান বা বিচারের স্থান কোন আইনের কত ধারায়? অনিশ্চিত থাকলে ফৌজদারি কার্যবিধি কত ধারায়? এই জায়গায় আপনারে প্রলুব্ধ করছে। সাধারণত এই যে দেওয়ানি কার্যবিধিতে আছে আপনার কত ধারায় মাসুদ? 18 ধারায়। অনিশ্চিত আছে 18 ধারায়। তো যাতে ভুলে ভুলে আপনারা ফৌজদারির 18 লাগাই দেন কিনা এই কারণে প্রলুব্ধ করছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গা তো আর ফৌজদারি 18 হবে না, ফৌজদারি হবে কত? 182। আর দেওয়ানি কার্যবিধিতে যদি আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হতো তাহলে হতো সেটা দেওয়ানি কার্যবিধির 18 ধারা। আচ্ছা, আমরা আরিফ সাহেবের ধারায় চলে আসি। দেখেন, বাংলাদেশের বাইরে
সংগঠিত অপরাধের দায়, আন্ডারলাইন করেন, ধারা 188, সেকশন 188। একটু শুনেন যে আমাদের এই ফৌজদারি কার্যবিধির 188 ধারার সাথে মিল আছে দণ্ডবিধির 4 ধারার। ফৌজদারি কার্যবিধির 188 ধারার দুইটা অংশ। প্রথম অংশ শুনেন, বাংলাদেশের কোন নাগরিক সে যদি বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে, বাংলাদেশের বাইরে মানে অন্য দেশে, যেটা বাংলাদেশেও অপরাধ, যেটা বাংলাদেশেও কি অপরাধ, তাহলে ওই বাংলাদেশি নাগরিকের বিচার বাংলাদেশে করা। ধরেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশি নাগরিক একজন এমপি, মানে আনার সাহেবরে মেরে ফেলছে, সেও বাংলাদেশের নাগরিক, তার নাম জিহাদ দোতাই। সে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে কলকাতায়। তাহলে সে যদিও বাংলাদেশের নাগরিক, আর অপরাধটা করেছে কোথায়? কলকাতায়। তাহলে ওই জিহাদের বিচার বাংলাদেশে করা যাবে। এটা বলছে ফৌজদারি কার্যবিধি কত ধারায়? 188 ধারা, বা দণ্ডবিধির কত ধারা? 4 ধারা। এছাড়া 188 ধারা আরেকটা কথা আছে, সেটা হচ্ছে বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ, কি বলেন, বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ, এটা বাংলাদেশের বাইরে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ধরে নিতে হবে এটা একখণ্ড বাংলাদেশ। কারণ বাংলাদেশ বিমান ক্যালিফোর্নিয়ার আকাশে আছে, ধরে নিতে হবে ক্যালিফোর্নিয়ার আকাশে একখণ্ড কি আছে? বাংলাদেশ। এখন ওই উড়োজাহাজের মধ্যে বা আটলান্টিক সাগরে বাংলাদেশের যে জাহাজ আছে, ওই জাহাজের মধ্যে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, যদি কেউ কোনো অপরাধ করে, তার বিচারও বাংলাদেশে করা যাবে। বলেন। হ্যাঁ, অন্য দেশে করলে তো হবে। হ্যাঁ, ধরেন বাংলাদেশি জাহাজের ভিতরে মারামারি করতে একজন উগান্ডার, একজন নাইজেরিয়ান, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। কেন করা যাবে? কারণ ধরে নিতে হবে সে বাংলাদেশের মধ্যেই অপরাধটা করতে, কারণ জাহাজটা তো বাংলাদেশি। তাহলে তার বিচার করা যাবে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 188 ধারায়। তাহলে একটা জিনিস মনে রাখেন যে ফৌজদারি কার্যবিধির 188 ধারা বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কি বিদেশি নাগরিকের ক্ষেত্রেও প্রযোজ্য। একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং আন্ডারলাইন করবেন দণ্ডবিধির 4 ধারা উভয় একই বিষয়ে আলোচনা করেছে। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্ডারলাইন করেন বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক নয় এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার প্রয়োগের অনুমতি দিয়েছে। অর্থাৎ 188 ধারা বাংলাদেশের ক্ষেত্রেও, বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার বিদেশি নাগরিকের ক্ষেত্রেও প্রযোজ্য। ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুযায়ী গোল দিবেন দুইটি ক্ষেত্রে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের জন্য কোনো ব্যক্তিকে বিচার করা যাবে। কি কি? 1 নাম্বার, যখন বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে কোনো স্থানে অপরাধ করে, মানে একজন বাংলাদেশী নাগরিক অপরাধটা করেছে কোথায়? বাংলাদেশে বাইরে। 2 নাম্বার দেখেন, যখন কোনো ব্যক্তি, এটা বলতেন বাংলাদেশি অথবা বিদেশি, সে কি হলো বলেন? বাংলাদেশি অথবা বিদেশি। বাংলাদেশি নিবন্ধিত আন্ডারলাইন কোনো জাহাজ বা বিমানে তা যেখানেই থাকে না কেন কোনো অপরাধ করে, তাহলে ধরে নিতে হবে তার বিচার কোথায় করা যাবে? বাংলাদেশে। এটাই বলছে কত ধারায়? 188। এখন একটা মজার বিষয় শুনেন, সেটা হলো এই আমাদের যে ফৌজদারি কার্যবিধির যে 188 ধারা, এটা কিন্তু প্রসিডিউরাল ল, মানে এটা কিন্তু সাবস্ট্যান্টিভ না। সাবস্ট্যান্টিভ না, কারণ এই জায়গায় কেন শাস্তির কথা বলছে না, এই জায়গা বলছে যে তার বিচার করা যাবে, এই কথা বলছে নাকি? এই এখন আমাদের আরিফ সাহেব আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি কার্যবিধির 188 ধারায় মামলা করছে, এবং ম্যাজিস্ট্রেট সেই মামলায় আবার অর্ডারও দিচ্ছে। তাহলে যেরকম উকিল সেরকম ম্যাজিস্ট্রেট, বুঝতে পারছেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট, তা উনিও ফৌজদারি কার্যবিধির 188 ধারায় মামলা করতে, সেও অর্ডার দিচ্ছে। এখন হতে পারে কি উনার এই ভুল মার্জনীয় নয়, উনি যদি মনে করে এই জায়গা, যদি উনি ফৌজদারির জায়গায় দণ্ডবিধিও মনে করে 188 ধারা, তবুও 188 ধারা বিচারের ক্ষমতা ওনার নাই। কারণ দণ্ডবিধির 188 ধারায় তো ফৌজদারি কার্যবিধির যে 144, 145 এই আদেশগুলো যদি ভঙ্গ করে, তাহলে মামলা হবে দণ্ডবিধির কত ধারায়? 188 ধারা। এবং এই মামলা কিন্তু ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারবে না, ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাদী হয়ে মামলা করতে হবে কোথায়? বিচারিক আদালতে। বুঝতে পারছেন? যাই হোক, আইয়ো কথা শুনে, আইয়ো কথা শুনে না, ধরে না।
আইও কথা শোনে না, উনি মামলা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে 188 ধারায় ফৌজদারি কার্যবিধি। তা সে কি অর্ডার দিছিল? তোর কি মনে তো দেশে আবার পুনরায় তলব দেশে তলব তলব যে আইও ভালো হেডে স্কেল দেয় পরে রিপোর্টও দেশে আর হইতে পারাই দিছি। আচ্ছা দেখেন, তো অ্যাকচুয়ালি আপনি যদি বলেন যে ফৌজদারি কার্যবিধির 188 ধারায় মামলা করা যায় ভাই, না স্যার, যায় না। জি, আমরা সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা দেখেন। কোন অপরাধের বিচার হতে পারে যে আদালতের এখতিয়ারের মধ্যে অপরাধ সংঘটিত হয়, অপরাধের পরিণতি ঘটে, অপরাধের ফলাফল ঘটে? উপরের কোনটা? যে কোনো একটি আদালত। এটা 177 প্লাস 179। তারপরেরটা দেখেন, এক আদালতের এখতিয়ারের মধ্যে সংগঠিত অপরাধ অন্য আদালত বিচার করতে পারে কার নির্দেশে? বলছে কে? সরকার। এই জায়গা 178 ধারা আছে, গোল্ডেন। 178 ধারা পাইছেন? গোল্ডেন। আচ্ছা, এটা এবং আর একটা প্রশ্ন আমরা একসাথে পড়বো, সেটা হলো 12 নম্বর প্রশ্ন। পুরাতন বইতে কয় নাম্বার একটু দেখেন তো, ওই যে 2 বা ততোধিক আদালতের, পাইছেন? 12 নাম্বারই। এটা একটু দেখেন, 2 বা ততোধিক আদালতের কোনটিতে কোনো অপরাধের অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হবে, এরূপ কোনো প্রশ্ন দেখা দিলে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে হাইকোর্ট বিভাগ। এই দুইটা প্রশ্ন আপনারা একটু 1 মিনিট মনে মনে পড়েন, কি বোঝেন আমি একটু জিজ্ঞাসা করবো। ওটা হলো কয় নাম্বার? 5 নাম্বার নাকি? 5 আর 12, 5 আর 12 পড়েন। তাহলে পুরাতন বইয়ের 4 আর 12 এই দুইটা প্রশ্ন পড়েন আপনারা মনে মনে। এটা 5 নাম্বার, যেটা 5 নাম্বারটা আপনি লক্ষ্য করেন যে এক আদালতের এখতিয়ারের মধ্যে সংগঠিত অপরাধ অন্য আদালতে বিচার করতে পারে। অপরাধটা হয়েছে এক আদালতে, মানে ওই বিষয়ে মামলা করা যেত এক আদালতেই। গোপালগঞ্জেই হত্যাকাণ্ড হয়েছে, গোপালগঞ্জে মারা গেছে, তাহলে ওই মামলাটা করা যেত কয় জায়গায়? গোপালগঞ্জে। আর কি কোনো জায়গায় করা যাইতো? যাইতো না। তাইলে গোপালগঞ্জে এই মামলা হয়েছে, এখন সরকার যদি নির্দেশ দেয় তাহলে এই মামলাটার বিচার অন্য কোনো জেলায় হতে পারে। এখন অন্য কোনো জায়গায় কেন হবে? না না, প্রতিকূল পরিবেশ থাকতে পারে যে এই জায়গা বিচার হচ্ছে না। হ্যাঁ, ধরেন গোপালগঞ্জের রাবের হত্যা মামলা যদি এরকম হয়, হত্যাকাণ্ড সংঘটিত ছিল গোপালগঞ্জেই, এটা বিচারযোগ্য হবে গোপালগঞ্জেই, কিন্তু গোপালগঞ্জে কোনো উকিল দাঁড়ায় না, বা গোপালগঞ্জে বিচার কি হচ্ছে? ব্যাহত হচ্ছে। তাহলে সরকার নির্দেশ দিলে এই মামলার বিচার অন্য কোনো জেলায় হতে পারে। 178 ধারা এই কথাই বলছে। 178 আপনি মনে রাখবেন, 178 মানেই মামলাটা দায়েরের সুযোগ ছিল কয় জায়গায়? এক জায়গায়। কাহিনী বুঝছেন? এবার চলে আসেন 12 নম্বর প্রশ্নে। সেটা পরের কথা, আপাতত এই জায়গা দেখেন। বললেন 2 বা ততোধিক আদালতের কোনটিতে কোনো অপরাধের অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হবে? এই জায়গা প্রথমে বলেই দিছে 2 বা ততোধিক আদালতের কোনটিতে অপরাধের অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হবে এমন কোন প্রশ্ন দেখা দিলে, তাহলে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে কে? হাইকোর্ট। এটা কেমনে? তারে আঘাত করতে গোপালগঞ্জ, মারা গেছে ঢাকা, তাহলে মামলাটা দায়ের করা যাবে কয় জায়গা? এখন যদি প্রশ্ন উঠে যে মামলাটা কোন জায়গা হবে, এটার বিচার কোন জায়গা হবে, তাহলে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে কে? হাইকোর্ট। এটা কত দ্বারা? 185 দ্বারা। এখন তাহলে 178-এর সাথে 85 পার্থক্য কি? 78-এ মামলাটা দায়ের যোগ্য ছিল কয় জায়গায়? এক জায়গায়। আর 185-তে মামলাটা দায়ের যোগ্য ছিল কয় জায়গা? 2 বা ততোধিক জায়গা। অর্থাৎ এইভাবে বলা যায় কিনা দেখেন, 177 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হলো 178, কারণ 177-এ মামলাটা করা যেত কয় জায়গা? এক জায়গা। সেক্ষেত্রে নির্দেশ দিবে কে? সরকার। আর 179, 82 এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য কত? 150, কারণ এই 179-র ক্ষেত্রে, 82-র ক্ষেত্রে মামলাটা দায়ের করা যায় কয় জায়গা? একাধিক জায়গায়। তো একাধিক জায়গায় কোন জায়গা বিচার হবে এটা নিয়ে যদি প্রশ্ন উঠে,
তাহলে সেটা নিষ্পত্তি বা করবে বা সিদ্ধান্ত দিবে কে? হাইকোর্ট বিভাগ। কত ধারায়? 185 ধারা। আশা করি বুঝতে পারছেন। এই সব বুঝতে স্যার আমরা পেশায় নিচ্ছি। আচ্ছা, আর ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামির বাড়ি কোন জায়গা, বাদীর বাড়ি কোন জায়গা, এটা দিয়ে কিন্তু মামলা হয় না। বুঝতে পারছেন? আমার দেখতে হবে ঘটনা ঘটছে কই জায়গা। আচ্ছা, আমরা আপনাদের পুরাতন বইতে প্রশ্নটা আছে কিনা আমি ঠিক জানি না, এটা একটু দেখেন। 7 নম্বর প্রশ্নটা, গোয়া নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে ককে ককে জখমের ভয় দেখানো হলো। ধরেন গোয়া নামক আদালত, গোয়া ধরেন গোপালগঞ্জে, তাহলে ভয় দেখাইছে কোথায়? গোপালগঞ্জে। এইভাবে গোয়া নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে যে ব্যক্তি তাকে ভয় রেখেছিল তাকে সম্পত্তি অর্পণে প্ররোচিত করলো, মানে তারে ভয় দেখাইছে গোপালগঞ্জ, কিন্তু তার সম্পত্তি নিচে ঢাকা থেকে। সম্পত্তি নিচে কোথা থেকে? ঢাকা থেকে। তাহলে মামলা হবে কোথায়? গোপালগঞ্জ অথবা ঢাকার দুই জায়গায় যে কোনো এক জায়গায়, কারণ অপরাধটার আংশিক এক জায়গায়, আংশিক কোথায়? আর এক জায়গায়। তাহলে এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। কত দ্বারা? আচ্ছা, 179তেও ফেলানো যায়, আবার 182তেও ফেলানো যায়। আপনি বলতে পারেন যে 179, যে কারণ ভয় দেখাইয়ে তো টাকা পয়সা নিছে, পরিণাম ফলাফল দেখা দিছে আর এক জায়গায়। আচ্ছা, 8 নাম্বার দেখেন। 8 আপনার বইতে নাই, পুরাতন বইতে নাই, এমনি উদাহরণ শুনেন, এত বড় আসবে না, আমি বলছি অলরেডি। এ সি এ সি নামক আদালতের স্থানীয় সীমানার মধ্যে জখম প্রাপ্ত হয়। মানে জখম পাইছে ধরেন চুয়াডাঙ্গায়, জখমের প্রথম 10 দিন খাগড়াছড়ি নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থান করে। সে আঘাত পাইছে কোথায়? চুয়াডাঙ্গায়। কিন্তু প্রথম 10 দিন ছিল কোথায়? খাগড়াছড়ি। এবং পরবর্তী 10 দিনের অধিক সময় ধরেন জামালপুর নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে বসবাস করে। তাহলে সে আঘাতপ্রাপ্ত হয়েছে চুয়াডাঙ্গায়, কিন্তু প্রথম 10 দিন ছিল কোথায়? খাগড়াছড়ি। পরবর্তী 10 দিন ছিল কোথায়? জামালপুর। ওয়াই ও জেড নামক আদালতের স্থানীয়, মানে এই যে এখন খাগড়াছড়ি বা জামালপুরের স্থানীয় সীমানার মধ্যে তার স্বাভাবিক কার্যক্রম করতে ব্যর্থ হয়, মানে ওই যে যে 10 দিন ছিল ওই জায়গায় সে স্বাভাবিক কাজকর্ম করতে কি পারে নাই। একে গুরুতর জখম করার অপরাধের অনুসন্ধান ও বিচার কোথায় হবে? এই চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি অথবা কি জামালপুর, এই 3 জায়গার যে কোনো এক জায়গায় হতে পারে। আচ্ছা, এটা আপনাদের আছে, এই 3টা আপনাদের বইতে আছে, পুরাতন বই। 3টা গুরুত্বপূর্ণ: অপরাধজনক আত্মসাৎ এবং বিশ্বাসভঙ্গ। যে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান হতে পারে আদালতের স্থানীয় সীমানার মধ্যে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট কোনো সম্পত্তি অংশ রেখেছে, গ্রহণ করেছে, অপরাধটি সংগঠন করেছে। এটা বলার আগে মাসুদ বলেন যে অপরাধজনক আত্মসাৎ কাকে বলে, বিশ্বাসভঙ্গ কাকে বলে? আমি একটা আনিস ভাইয়ের কাছ থেকে বললাম যে, আনিস ভাই, আমি আপনার এই ব্যাগটা আমি কয়েকদিন ব্যাগটা নেওয়ার পরে ওনার কারণে ব্যাগটা আমি কখনোই ফেরত দিয়ে গেছি। এটা হচ্ছে আত্মসত্য, অপরাধজনক আত্মসত্য। হুম। অপরাধজনক বিশ্বাস কোন করছে? আরিফ ভাই আমাকে বিশ্বাস করে বলছে, মাসুদ, আমি ইন্ডিয়া চিকিৎসা পার্টি, আমার কাছে 5-7 লাখ টাকা আছে বা আমার কাছে কিছু গহনা আছে, আমি তো বাসায় রাখতে দাও, নিরাপত্তা তোর কাছে রাখ, আমি আসি নিবার। জি। কিন্তু উনি হচ্ছে আমার কাছে রাখে গেছে, আমি ওগুলো বেশি বেশি ব্যাংকে চলে ফেলাইছি, তারা ফেরত দিলে। এটা হচ্ছে আমার জন্য বিশ্বাস হবে। আমার উপর বিশ্বাস করে দিছিল, সে বিশ্বাসের জ্ঞান। ধন্যবাদ মাসুদ, আপনাকে ধন্যবাদ অসংখ্য। অপরাধজনক আত্মসাৎ মানে আপনি যখন কারো অস্থাবর সম্পত্তি তার সম্মতি সহকারে নিয়ে পরে আর তারে ফেরত দেন না, অথবা তার সম্মতি নেন নাই কিন্তু আপনি রাজপথে ফেলানো পাইছেন, রাস্তায় একটা মোবাইল ফেলানো পাইছেন এবং মোবাইলটা আপনি কুড়িয়ে নিয়ে আর আসল মালিককে খোঁজার চেষ্টা করেন নাই, নিজেই ব্যবহার করতেছেন। তাহলে এই জায়গায় আপনি কি করেছেন? আত্মসাৎ। আর বিশ্বাসভঙ্গ, বাংলা সিনেমাতে বিশ্বাসভঙ্গতে ভরা। অপরাধজনক বিশ্বাসভঙ্গ মানে হচ্ছে যে যখন বিশ্বাস করে কাউকে কোনো সম্পত্তির দায়িত্ব দিয়ে দেয়, পরবর্তীতে দেখে কি যে যারে দায়িত্ব দিছিল সেই সম্পত্তিটা কি করছে? আত্মসাৎ করছে। এটারে বলে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। ওই যে অপরাধজনক শব্দটা কেন? বিশ্বাসভঙ্গ বা আত্মসাৎ শব্দটা বলতে পারে। এর মধ্যে অপরাধ হয়েছে না। বিশ্বাসভঙ্গ কি অপরাধের মধ্যে পড়ে না? আপনার কাছে কি বিশ্বাসভঙ্গ অপরাধ মনে হচ্ছে না? মানে আপনাকে অপরাধজনক বলতে পারে। ওটার নাম খুন, তাই খুন।
ওটা অপরাধের তো নাম করছে, ওটার নাম খুন, তাই আর অপরাধজনক খুন না। বুঝতে পারছেন? আর ওটার নাম অপরাধজনক বিশ্বাসভঙ্গ, নামই ওই। হ্যাঁ, এটা যে পার্টিকুলার একটা অফেন্সের নাম, আমাদের দণ্ডবিধিতে 511টা ধারায় অসংখ্য অপরাধ আছে, তো সবগুলোর নামের আগে অপরাধজনক না। এখন অপরাধজনক, ওটা যে অপরাধজনক এই কারণে বলে না, ওটার নামটাই অপরাধজনক। খুন এটা একটা অপরাধজনক কাজ, কিন্তু খুনের আগে অপরাধজনক খুন বলে নাই। খুনের নাম খুন, প্রতারণার নাম প্রতারণা। তারপরে আপনার ওই যে মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্যদান। বুঝতে পারছেন? আচ্ছা, না, এখন কাহিনী হচ্ছে, আমি আগে ফ্যাক্টটা বুঝাই। যে আত্মসাৎ বুঝাইলাম, যে রাজপথে আপনি একটা আংটি পাইছেন, পাওয়ার পর আর মালিককে খুঁজেন নাই, নিয়ে নিছেন, আত্মসাৎ। বা একজনের কাছ থেকে একটা আংটি ধার নিছেন, আর জীবনে ফেরত দেন নাই, এটা আত্মসাৎ। আর বিশ্বাসভঙ্গ, যখন আপনি কোনো আত্মসাৎ করছেন বিশ্বাস ভঙ্গ কইরা। আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের মালিক বিদেশে যাওয়ার আগে আপনাদের সকল দায় দায়িত্ব দিয়ে গেছে, আইসে দেখলো কি যে আপনি তার অফিসের মাল জিনিস সব আত্মসাৎ করে ফেলছেন, এটা বলে কি বিশ্বাস। এখন শুনেন, এই অপরাধ, ধরেন সম্পত্তির অংশ গ্রহণ করেছে। যদি আমি মোবাইলটা, ধরেন আংটিটা পেয়েছি রাজপথে গোপালগঞ্জের বিশ্ব রোডে, আর এই আংটির অংশটা রাখছি, কিন্তু রাখছিলাম ঢাকায়, তারপরে এই আংটি উদ্ধার করছে কোথা থেকে? ঢাকা থেকে। বা অপরাধটা যে জায়গায় সংগঠন করছে, এই তিন জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। ঢাকায় রাখছি। আচ্ছা, এটা হচ্ছে, ধন্যবাদ, এটা হচ্ছে এরকম যে ধরেন আপনি প্রাণ আরএফএল গ্রুপে চাকরি করেন, প্রাণ আরএফএল গ্রুপের এরিয়া ম্যানেজার। তা আপনার মেইন অফিস ধরেন খুলনা। এখন আপনি প্রাণ আরএফএল গ্রুপের যে বিভিন্ন যে প্রোডাক্ট আছে, এগুলো আপনি আত্মসাৎ করছেন, খাতা কলমে আত্মসাৎ করছেন হলো খুলনা বৈশা। আর প্রাণ আরএফএল গ্রুপের গোডাউন ছিল গোপালগঞ্জ। ওই গোডাউনেতে মাল নিয়ে, মাল আপনার বাসা হলো ফরিদপুর, রাখছেন কোথায়? ফরিদপুরে। তাহলে আপনি মূল অপরাধটা খাতা কলমে করছেন কোথায়? খুলনা। আর গোডাউনের মাল নিছেন কোথা থেকে? গোপালগঞ্জ থেকে। আর ওটা রাখছেন কোথায়? ফরিদপুরে। তাহলে মামলা হবে কোথায়? এই তিন জায়গার যে কোনো এক জায়গায়। এটাই বলছে কততে বলেন? 181 দুই। কাহিনী বুঝছেন? আচ্ছা, কি? হ্যাঁ, 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 তাই তো। তারা না দিয়ে নিজের ব্যবহার করে তো বুঝে, তারে যদি এমনও চিন্তা করেন, এটা আমাদের দণ্ডবিধির পড়া, তারপরে বলিনি, যদি এমনও চিন্তা করেন যে আমি মোটর সাইকেলটা পাইছি যেহেতু, অমুকের মোটর সাইকেল 10 দিন আগে চালাই, তারপরে ফেরত দিবানি, এই 10 দিন যে চালাইছেন এটাও আত্মসাৎ। শেষ করে আমি আপনারে এই বিশেষ করে গেলাম। আচ্ছা, থাক থাক থাক, এই 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 শেষ করে দেখেন, 181 2, এটা আছে। এটা এই যে আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গ, এটা আছে কততে? 181 2। আমরা চলে এসি পরেরটা, দেখেন চুরির অপরাধ বা চোরাই মাল দখল সম্পর্কিত অপরাধের বিচার হবে কোন আদালতে? চুরি বুঝেন? চুরি আমরা দণ্ডবিধিতে পড়বো, চুরি করা যায় অস্থাবর সম্পত্তি। যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার অজ্ঞাতসারে, মানে তার সম্মতি ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সেটাকে বলে চুরি। আর চোরাই মাল, চোরাই মাল, চুরির জিনিস যে কিনে বা রাখে, সেটাই সে কি মাল গ্রহণ করেছে? চোরাই মাল। তো দেখেন, চুরি এবং চোরাই মাল এর মামলা কোথায় হবে? যেখানে অপরাধটা সংঘটিত হয়েছে। ধরেন চুরি করছে, পকেটের তো মোবাইল নিয়ে গেছে ঢাকায়, চোরাই মাল দখলে রেখেছে, কিন্তু চোরাই মালটা রাখছে ধরেন গাজীপুরে। সে চুরি করছিল কোথায়? ঢাকায়। কিন্তু চোরাই মাল যার কাছে বিক্রি করছে রাখছে কোথায়? গাজীপুরে। চোর যেখানে বসবাস করে, এই জায়গায় বসবাসের কোনো ভ্যালু নাই। এই জায়গায় আমার দেখতে হবে চোরাই মাল পাওয়া গেছে কোথায়, আর চোরটা হয়েছে কোথায়, এই দুই জায়গার যে কোনো এক জায়গায়। এটাই বলছে 181 কত? 3। 181 কি ভাই? না, 2 3 মনে রাখলে সমস্যা নাই, 181টা মনে রাখেন। আচ্ছা, শুনেন, তাহলে আত্মসাৎ বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে যে জায়গা সম্পত্তি রাখছে, যে জায়গা সে করছে অপরাধটা, আর যে জায়গা থেকে সে মালামাল নিছে, যে কোনো এক জায়গায়। চুরি চোরাই মালের ক্ষেত্রে চুরি যে জায়গা
হইছে আর চোরাই মাল যে জায়গা পাওয়া গেছে, দুই জায়গার যে কোনো এক জায়গায়। পরেরটা দেখেন, মনুষ্য হরণ। আজকে একদম একজন মানে পড়াচ্ছিলাম তো, সে বারবার বলতেছিল মনুষ্যত্ব হরণ, মনুষ্য হরণে বারবার বলতেছিল মনুষ্যত্ব হরণ। দেখেন দেখেন, মনুষ্য হরণের অপরাধের অনুসন্ধান এবং বিচার। মনুষ্য হরণ কারে বলে শুনেন, আপনারা সহজ ভাষায় বলে যে অপহরণ, কিডন্যাপ। যে একজনকে আপনি আরেক জায়গায় নিয়ে গেছেন জোরপূর্বক বা ছলনা করিয়া, এটারে বলে কিডন্যাপিং বা অ্যাবডাকশন। তো এই যদি কাউরে আপনি তারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যান, বা তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যান, তার অভিভাবকের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য নিয়ে যান, সেটা হচ্ছে অপহরণ। দেখেন, যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে মানুষটি অভিযুক্ত ব্যক্তি দেখেন অপহরণ করেছে, যদি তারা নিয়ে যায় ঢাকা থেকে, জোরপূর্বক হরণ করেছে ঢাকা থেকে, আর আটক রাখা, তাহলে পা আটকে রাখছে হলো বান্দরবন, আটকে রাখছে কোথায়, বান্দরবন, তাহলে মামলা হবে কোথায়, যে কোনো এক জায়গায়, যে কোনো এক জায়গায়। আচ্ছা, জোরপূর্বক হরণ আর অপহরণ আমরা দণ্ডবিধিতে পড়ছিলাম, মনে আছে কিনা? একটা হলো কিডন্যাপ আর একটা হলো অ্যাবডাকশন। কিডন্যাপের ক্ষেত্রে বলছে যে পরবর্তী উদ্দেশ্য আপনার ভালোও হতে পারে, তার সম্মতি ছাড়া নিয়ে গেছেন, এটা হলো জোরপূর্বক হরণ, সরি অপহরণ। আর যদি কখনো আপনি কাউকে মানে জোরপূর্বক নিয়ে যান অথবা তারে ছলনা করে নিয়ে যান কোনো খারাপ উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনার জোরপূর্বক অপহরণ। তাই এই দুইটা অপরাধের কথা বলতে, যে যে জায়গাতে অপহরণ করতেন সে জায়গাও করা যাবে, বা জোরপূর্বক অপহরণ করতেন সে জায়গাও করা যাবে, আবার যে জায়গা আটকে রাখছে সে জায়গাও করা যাবে। এই জায়গা অপহরণ করছে আর জোরপূর্বক হরণ করছে, এটা কিন্তু দুইটা অপরাধ। অপহরণ একটা, জোরপূর্বক হরণ কিন্তু আর একটা। অপহরণের ইংরেজি হচ্ছে কিডন্যাপ, আর জোরপূর্বক হরণের ইংরেজি কি, অ্যাবডাকশন। তো এই হচ্ছে আমাদের অনুসন্ধান এবং বিচারের স্থান সম্পর্কিত প্রশ্ন। আমরা যদি সামারি করি নামাজের পরে আর একটু পড়বো, তার আগে একটু বলে নেই যে আজকে আমরা এখানে পড়লাম অনুসন্ধান বা বিচারের স্থান 177 থেকে 100 কত 89। 177-এ পড়লাম অপরাধ যে জায়গায়, মামলা সে জায়গায়। 179-তে পড়লাম অপরাধ যে জায়গা আর পরিণাম বা ফলাফল যে জায়গা, এই দুই জায়গা বা তিন জায়গার যে কোনো এক জায়গায়। 82-তে বললাম যদি অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত হয়, অপরাধটি আংশিক এক জায়গায় আংশিক আরেক জায়গায়, অপরাধটি যদি চলমান থাকে, অপরাধটা যদি কতিপয় কার্যের সমষ্টি হয় বা সমষ্টি হয়, তাহলে যে কোনো এক জায়গায়। 181-তে বেশ কয়েকটা পড়লাম যে আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গ যে জায়গায় হয়েছে, যে জায়গায় মাল নেওয়া হয়েছে, যে জায়গায় রাখা হয়েছে, যে কোনো এক জায়গায় হতে পারে। চুরি বা চোরাই মাল, চুরি যে জায়গা হয়েছে, চোরাই মাল যে জায়গায় রাখা হয়েছে, যে কোনো এক জায়গায়। অপহরণ যে জায়গা হয়েছে, জোরপূর্বক অপহরণ যে জায়গা হয়েছে, তার যে জায়গায় আটক রাখা হয়েছিল, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। 178-এ বললো যে মামলা যদি এক জায়গায় হয় সরকার নির্দেশ দিলে আরেক জায়গায় বিচার হতে পারে। 185-তে বললো যে আপনার দুই বা ততোধিক আদালত। বিরতির পর পড়া শুরু করতেছি, দেখেন এখন পড়বো আমরা চার্জ বা অভিযোগের ধরন। অভিযোগ, চার্জের বাংলা হচ্ছে আপনার অভিযোগ। একটা জিনিস মনে রাখেন, চার্জশিট পড়ে আসছে এর আগে, এটা হলো অভিযোগ পত্র। চার্জশিট হচ্ছে পুলিশ যে প্রতিবেদন দেয়, পুলিশ যদি অপরাধীদের সম্পৃক্ততা পায় তখন তাদের বিচারের সুপারিশ করে ম্যাজিস্ট্রেটের নিকট যে পুলিশ প্রতিবেদন দেয় সেটা বলে চার্জশিট। আর চার্জ হচ্ছে যখন কোনো মামলার এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। ফৌজদারি মামলায় বলে চার্জ, দেওয়ানি মামলায় বলে ইস্যু। অর্থাৎ যখন আপনার নরমালি একটা প্র্যাকটিক্যালি কখন যায় একটা মামলা, দেখেন সিআর মামলার ক্ষেত্রে যখন সকল আসামি হাজির হয়ে যায় তখন মামলাটা বদলি করে 205 গ অথবা গ গ। যদি দায়রা আদালতে বিচারযোগ্য হয় তাহলে দায়রা জজের কাছে পাঠাবে 205 গ, যদি ম্যাজিস্ট্রেট আদালতে হয় তাহলে 205 গ গ তার কাছে পাঠাইলো। আর জিআর মামলার ক্ষেত্রে যখন পুলিশ প্রতিবেদন সে আমলে নেয়, 190-1-এর খতে যদি আমলে নেয়, তারপরে মামলাটা বদলি করে দেয় বিচার আদালতে। এখন বিচার আদালতে যখন গেল, যাওয়ার পরে ওখানে আপনার চার শুনানি এবং অব্যাহতি আবেদনের শুনানি, চার শুনানি আর কি অব্যাহতি আবেদনের শুনানি, এই দুইটা জিনিস একই সাথে হয়, আমরা সামনে পড়বো। তো চার শুনানির সময় ওনারা জিজ্ঞাসা করে, যারা কোর্টে যান তারা জানেন যে আসামি কাঠগড়ায় দাঁড়ায় থাকে, জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে
চুরির জন্য চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? সে যদি বলে আমি নির্দোষ বা দোষী, যাই হোক সেটা পরের ব্যাপার, সে বললো ধরেন আমি নির্দোষ, তখন তার বিরুদ্ধে সে নিজের দাবি করতেছে, মানে রাষ্ট্রপক্ষ দাবি করতেছে সে দোষী, আর সে নিজের দাবি করতেছে কি নির্দোষ। নির্দোষ। অর্থাৎ এক পক্ষ যেটা দাবি করতেছে, অপর পক্ষ যেটা অস্বীকার করতেছে, সেটার উপর ভিত্তি করে ফৌজদারি মামলায় চার্জ গঠিত হয়, অভিযোগ। আর যদি দেওয়ানি মামলা হতো, এটাকে চার্জ বলে না, এটাকে বলে ইস্যু, বিচার্য বিষয়। দেওয়ানি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে, তার উপর ভিত্তি করে বিচার্য বিষয় গঠিত হয়। আর ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে, তার উপর ভিত্তি করে কি গঠিত হয়? চার্জ গঠিত হয়। এখন শুনেন, ফৌজদারি মামলায় চার্জ একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা জিনিস। এই চার্জ গঠন করে হলো আদালত। চার্জ গঠন করে কে? আদালত। চার্জ গঠনের পরে একটা ফৌজদারি মামলার বিচার শুরু হয়। আর এতদিন পর্যন্ত কিন্তু বিচার না, এতদিন পর্যন্ত বলে কি? অনুসন্ধান। অর্থাৎ চার্জ হলো এমন একটা বেড়া, এই বেড়ার আগের অংশটা বলে অনুসন্ধান, আর পরের অংশটা বলে কি? বিচার। তো এখন আমরা দেখবো যে আদালত এই 221 থেকে 240 ধারা পর্যন্ত, যে একটা আদালত, সে ম্যাজিস্ট্রেট আদালত হোক বা দায়রা আদালত হোক, সে কখন চার্জ গঠন করে, কিভাবে চার্জ গঠন করে, চার্জে কি কি বিষয় থাকা লাগে, তারপরে এক অপরাধের চার্জ গঠন করে আবার আর এটা পরিবর্তন করা যায় কিনা, এই সম্পর্কে বিস্তারিত যে বিধিবিধান আছে, এটা আলোচনা করা হয়েছে 221 থেকে কত ধারা? 240 ধারা। একটু পড়ি দেখেন। চার্জ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়। বল দিয়েন কি শুরু হয়? বিচার। ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে সেটা দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত যেখানেই বিচারযোগ্য হোক না কেন, লিখিত আকারে চার্জ গঠন করা অপরিহার্য। কিন্তু সমন মামলা বা সংক্ষিপ্ত মামলার ক্ষেত্রে আনুষ্ঠানিক চার্জের পরিবর্তে অভিযুক্তকে চার্জের সারমর্ম উল্লেখ করা যথেষ্ট। এখানে একটা জিনিস আপনাদের পুরাতন বইতে নাই, এটাকে একটু লিখবেন, যে ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে চার্জ লিখিত আকারে হবে। ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে চার্জ হবে কি? লিখিত আকারে। ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে চার্জ হবে লিখিত আকারে। আর সমন মামলার ক্ষেত্রে চার্জ হবে সারমর্ম, চার্জের সারমর্ম আকারে। পুরো চার্জ গঠনের দরকার নেই, চার্জ সারমর্ম। আপনি এইভাবে লেখেন, ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে লিখবেন লিখিত চার্জ, আর সমন মামলার ক্ষেত্রে চার্জের সারমর্ম, এইটুক লিখলেই হবে। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে যে কোন ধরনের মামলার ক্ষেত্রে আনুষ্ঠানিক চার্জ গঠন করা অপরিহার্য, ওয়ারেন্ট মামলা না সমন মামলা? এখন সমন মামলার ক্ষেত্রে চার্জের সারমর্ম, পুরো চার্জ গঠনের দরকার নাই, চার্জের কি উল্লেখ করবে? সারমর্ম। এখন একটা জিনিস বুঝেন, এখন আবার অনেকে জিজ্ঞাসা করবেন যে তাহলে ওয়ারেন্ট মামলা সমন মামলা কি? ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 4র্থ কলামে বলা হয়েছে, যে মামলায় আগে ওয়ারেন্ট ইস্যু করে তারে বলে ওয়ারেন্ট মামলা, আর যে মামলায় আগে সমন ইস্যু করে তারে কি বলে? সমন। আচ্ছা, আমরা চলে আসি চার্জ বা অভিযোগ কি। চার্জ অর্থ হলো অভিযোগ। চার্জ অর্থ হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত আকারে আনুষ্ঠানিক অভিযোগ যে তিনি অপরাধ করেছে। খুবই প্রাথমিক পর্যায়ে অভিযোগের ধরন সম্পর্কে জানার অধিকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগকে যথাযথভাবে প্রস্তুত করা হলো চার্জ। ফৌজদারি কার্যবিধির 4-1 ধারায় চার্জের সংজ্ঞা দেওয়া হয়েছে। 4-1 পুরাতন বইতে একটু লিখে রাখেন যে চার্জের সংজ্ঞা 4-1 4-1 দিয়ে মনে রাখবেন চার্জ 4-1 এছাড়া ফৌজদারি কার্যবিধিতে চার্জ সম্পর্কে আলোচনা করতে 221 থেকে 240। তো যদি আপনারা কেউ জিজ্ঞেস করে যে ভাই চার্জ কি, বলবেন যে একটা ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে, এটারই কি বলে? চার্জ। আর দেওয়ানি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে, তার উপর ভিত্তি করে কি গঠিত হয়? বিচার্য বিষয় বা ইস্যু। ধন্যবাদ। এখন আমরা দেখব যে চার্জে যে সকল বিষয় উল্লেখ করতে হয়, চার্জে যে সকল বিষয় উল্লেখ করতে হয়, এটা আপনাদের পুরাতন বইতে নাই, আমি একটু পড়ি শুনেন। সেটা হচ্ছে যে চার্জে যে সকল বিষয় উল্লেখ করতে হবে সেগুলো ফৌজদারি কার্যবিধি 221, 222, 223 ধারায় উল্লেখ করা হয়েছে। 221 ধারা অনুসারে অভিযুক্তকে যে অপরাধের জন্য চার্জ আনা হয়েছে সে অপরাধটি বা পর্যাপ্ত বিবরণ সহ অপরাধটি আন্ডারলাইন করবেন, সুনির্দিষ্ট চার্জে দিতে হবে। আচ্ছা, একটু বিষয়টা ভালো হতো, দাঁড়ান একটু অপেক্ষা করেন, দেখি আপনাদের আপনাদের একটা এডিশনাল পেজ।
প্রিন্টারে সমস্যা হওয়ার কারণে আপনাদের চার্জের যে একটা এডিশনাল পেপার দেবো এটা দিতে পারতেছি না, তো এটা আমরা আগামী দিন ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব। তো এখন এই মুহূর্তে পরীক্ষা হোক, ইনশাল্লাহ আমরা আগামী দিন চার্জ থেকে শুরু করব। তো অনলাইনে যারা যারা আছেন আমি আপনাদের গ্রুপে প্রশ্ন দিয়ে দিচ্ছি, সবাই যথাসময়ে পরীক্ষা দিয়ে প্রশ্নপত্রের ছবি দিয়ে দিয়েন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।